প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক দিয়ে তো সার্জারি করেন না। প্লাস্টিক কথাটা এসছে প্লাস্টিকোস থেকে। এই বার্ন ইনজুরি যে ট্রিটমেন্ট, সেটা কি খুব পেইনফুল হয়? পেশেন্টের কতটা বার্ন ইনজুরি আছে, কি কজ অফ ডেথ এই হার্ট অ্যাটাকটাই থাকে। তো বেসিক্যালি এটা হার্ট অ্যাটাক না, প্লাস্টিক সার্জারি মানে মন্ত্রটাই তাই। যার শরীরে সেই অপশনটা নেই, অর্থাৎ আপনি এক জায়গা চামড়া থেকে একদম এখানে জিনিস নিয়ে ওইখানে দেওয়া। স্কিন সাবস্টিটিউট মানে স্কিনের সাবস্টিটিউট। তার হাত যখন পুড়ে যায় এবং সেক্ষেত্রে যে তখন কি তাকে স্যালাইন দেওয়ার দরকার পড়ে? দেহগুলো পোস্টমর্টম করা পসিবল? সমস্ত দর্শকদের তরফ থেকে সেই প্রশ্নটা। জন্মের পরেই দেখা গেল যে তার ঠোঁটের এখানটা কাটা, মাড়ি বা তালুটা, ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট, আমি যদি খুব ভুল না বলি, কনজেনিটাল মানে জন্মগত কিছু ত্রুটি। ঠিক বলেছি, যাক আমি তাহলে পরীক্ষায় পাশ করেছি এটা বলাই যায়। অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে যেটা আমি যখন পেশেন্টকে হসপিটালে নিয়ে যাচ্ছি, কি মাথায় রাখতে হয়? যেটা আমরা করি সেটা হচ্ছে রিপ্ল্যান্টেশন সার্জারি করি। রিপ্ল্যান্টেশন মানে কাটা অঙ্গ পুনঃস্থাপন। সবারই যে করা যাবে তা নয়, দুটোই হাত কেটে বাদ হয়ে গেছে, সেটা যেভাবেই কাটা হোক, থেতলে যাক, ক্লিন কাটা হোক, চেষ্টা করতে হবে। নমস্কার, হ্যালো ডক্টরের নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সায়ন্তিকা। আজকের পর্ব কিন্তু বেশ একটু অন্য রকম হতে চলেছে, কারণ আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যে বিষয়টার যে নাম, সেই বস্তুটা কিন্তু দুটো একটু কন্ট্রাডিক্ট করে। কি কন্ট্রাডিক্ট করে সেটা জানতে তো আজকে গোটা এপিসোডটা দেখতেই হবে। আজকে আমরা কথা বলবো প্লাস্টিক সার্জারি নিয়ে, আমরা কথা বলবো বার্ন ইনজুরি নিয়ে, আমরা কথা বলবো অনেক সময় বাচ্চাদের জন্মের পর ঠোঁট কাটা থাকে, তালু কাটা থাকে, সেই সমস্ত বিষয় নিয়ে। এছাড়া তো অঙ্গ প্রতিস্থাপন, এই বিষয়গুলো তো রয়েইছে। আজকে আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন চিকিৎসক দীপ্রসত্য মহাপাত্র, আরজি করের পিডিটি ট্রেনি। আপনাকে স্বাগত আমাদের হ্যালো ডক্টরের পডকাস্টে এই পর্বে। প্রথমেই যেটা বললাম যে আজকের পর্ব একটু বেশ অন্যরকম হতে চলেছে, কারণ প্লাস্টিক সার্জারি, এটার সাথে আপনি জড়িত। এই যে প্লাস্টিক সার্জারি সাধারণত অর্থোপেডিক্সদের বা হাড়ের ক্ষেত্রে আমরা জানি এই অর্থোপেডিক রয়েছে। মহিলাদের বিভিন্ন সমস্যায় গাইনোকোলজিস্ট বা গাইনো বিভাগ এইটা বলা হয়, কিন্তু প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক দিয়ে তো সার্জারি করেন না, তাহলে প্লাস্টিক সার্জারি কেন? প্লাস্টিক সার্জারি নামটা বেসিক্যালি প্লাস্টিক কথাটা এসছে প্লাস্টিকোস থেকে। প্লাস্টিকোস একটা গ্রিক ওয়ার্ড। আমাদের ডাক্তারিতে আমরা যে সমস্ত সিনোনিম বা ওয়ার্ডসগুলো ইউজ করি সেগুলো বেশিরভাগই হচ্ছে ল্যাটিন বা আপনার হচ্ছে গ্রিক, এই সমস্ত ওয়ার্ডগুলোর থেকে যাকে বলে মডিফাই হয়ে আমরা এই নামগুলোকে ইউজ করি। তো প্লাস্টিকোস কথাটার মানে গ্রিক ভাষায় হচ্ছে টু মোল্ড বা টু শেপ। তো আমরা প্লাস্টিক সার্জারি এটা করি, সেটা হচ্ছে যে একটা কোনো অঙ্গ বিকৃতি বা ডিফর্মিটি, সেটা জন্মগতই হোক বা কোনো অ্যাক্সিডেন্টের জন্য বা কোনো একটা ম্যানমেড যাই হোক, সেটার ফলে যে একটা রোগীর বা রোগিনীর যা একটা অঙ্গ বিকৃতি হচ্ছে, তার জন্য তার যে প্রবলেম হচ্ছে, সেটাকে আমরা আবার রিশেপ করে বা চেঞ্জ করে তাকে নিয়ে নর্মাল একটা অ্যাপিয়ারেন্স দেওয়ার চেষ্টা করি। অবভিয়াসলি গড লাইক তো নয়, গড ইজ এ ক্রিয়েটার, কিন্তু আমরা চেষ্টা করি তার যেন আগের মতো অবস্থায় কিছুটা নিয়ে আসা যায়। তো সেই জন্য এই সাবজেক্টটার মেন উদ্দেশ্য হচ্ছে টু মোল্ড অর টু শেপ, টু রিশেপ ডিফর্মিটি অর ডিফর্মড থিং। তো তার থেকে নামটা এসছে প্লাস্টিক সার্জারি। প্লাস্টিকের তো ইউজ হচ্ছে না, কিন্তু প্লাস্টিকোসটা যে একটা ওয়ার্ড আছে, গ্রিক ওয়ার্ড, তার থেকে এই প্লাস্টিক, আমরা এই টার্মটাকে আমাদের এই প্লাস্টিক সার্জারি ব্রাঞ্চের মধ্যে নিয়েছি, তাই জন্য এটার নাম হচ্ছে প্লাস্টিক সার্জারি। এই যে প্লাস্টিক সার্জারি, এটার তো বিভিন্ন রকমের দিক রয়েছে, মানে শুধুমাত্র তো অপারেশন তো নয়। প্রথমেই যেটার কথা মানে জানতে খুব ইচ্ছা করছে আপনার কাছ থেকে, যে এই যে বার্ন ইনজুরি, পুড়ে যাওয়ার চিকিৎসা, কারণ আমরা দেখি যারা বার্ন পেশেন্ট হয়, মানে সামান্য একটুখানি ছ্যাঁকা লাগলেই আমাদের হাতে, মানে আমরা সেই ভয়াবহ একটা যন্ত্রণা আমরা ফিল করি, কিন্তু যারা আরো বেশি
এই পুড়ে যায়, মানে পার্সেন্টেজটা যাদের অনেক বেশি থাকে, তাদের এমনিতেই তারা একটা ভয়াবহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। এবার ধরুন যারা হসপিটালাইজড, আমরা দেখেছি বার্ন ইউনিটে একদম সেপারেটলি যাতে ট্রিটমেন্ট করা হয়, এই বার্ন ইনজুরি যে ট্রিটমেন্ট সেটাকে খুব পেনফুল হয়। বার্ন ইনজুরির ট্রিটমেন্ট পেনফুল হয় সেটা ডিপেন্ড করছে পেশেন্টের কতটা বার্ন ইনজুরি আছে, ঠিক আছে। এবার একটা পেশেন্টের কতটা বার্ন ইনজুরি আছে সেটা আবার ডিপেন্ড করে পেশেন্ট কিভাবে পুড়েছে। আচ্ছা, কারণ পেশেন্টের পোড়ার অনেক রকম টাইপ আছে। যে বস্তুটা সংস্পর্শে পেশেন্টটা পুড়েছে বা তার মধ্যে বার্ন ইনজুরি হয়েছে সেইটা কতটা হিট ছিল এবং সেটা কতক্ষণ তার সংস্পর্শে এসেছে, তো এই পুরো জিনিসটার উপর ডিপেন্ড করে। কারণ বার্ন ইনজুরি অনেক রকম টাইপ হয়, একটা থার্মাল বার্ন হয়, একটা হয় কিছু গায়ের মধ্যে গরম কোনো লিকুইড পড়ে গেল, গরম চা দুধ পড়ে গেল, স্ক্যাল্ড বার্ন। একটা ইলেকট্রিক বার্ন, ইলেকট্রিক কারেন্টে হাত লাগলো বা কিছু একটা কারেন্ট থেকে একটা কিছু হলো। আরেকটা হয় লাইটনিং বার্ন। লাইটনিং বার্ন মানে সাপোজ বাজ পড়ার থেকে যার ইনজুরি হয় সেটা একটা লাইটনিং বার্ন হয়। আবার কিছু ক্ষেত্রে কেমিক্যাল বার্নও হয়, মানে অ্যাসিড বা অ্যালকালাই কিছু পড়ে গেল গায়ের মধ্যে কোনো একটা কিছু, তার থেকে সাপোজ অনেক সময় বাড়িতে কি করে, বাড়িতে বাথরুম সাফ করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেই অ্যাসিড হয়তো অনেকের গায়ে পড়ে গেল, ঠিক আছে, সেই অ্যাসিড পড়ে গিয়ে একটা কেমিক্যাল বার্ন হতে পারে। তো এরকম আবার বার্ন ইনজুরি আবার আরেকটা টাইপও আছে, সাপোজ ফ্রস্ট বাইট। এই যে অনেকে যায় যে ট্রেকিং করতে যায় বা ওই বরফে যে যায়, তাদের ক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডার জন্য কিন্তু পায়ের মানে আপনার হাতে পায়ে যে একটা যে বার্ন হয় সেটাকে বলে ফ্রস্ট বাইট বা ট্রেঞ্চ ফুট, ফ্রস্ট বাইট। তো এইটার জন্য হাইপোথার্মিয়া হয়। তো বার্ন ইনজুরির অনেক রকম টাইপ আছে এবং সেটার উপর ডিপেন্ড করে যখন পেশেন্ট আসে, সে প্রথমত তার মানে বার্ন ইনজুরির কজটা কীভাবে হয়েছে তার ইনজুরিটা, 2 নম্বর তার শরীরের কত পার্সেন্ট পুড়েছে সেটা আমরা আমাদের একটা মানে ক্যালকুলেশন একটা মেথড আছে, সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করি যে একটা রোগীর বা রোগীর রুল অফ 9 আছে, ওয়ালেস অনেক রকম আছে, মানে বাচ্চাদের ক্ষেত্রে আলাদা আছে, অ্যাডাল্টদের ক্ষেত্রে আলাদা আছে। তো এটা গ্রসভাবে বলতে গেলে ওয়ালেস রুল অফ 9, আমরা বডিটাকে অনেক রকম পার্টে ভাগ করেছি। তার মধ্যে হেড আছে, আপার চেস্ট আছে, লোয়ার অ্যাবডোমেন আছে, বা আপার ব্যাক, লোয়ার ব্যাক, হ্যান্ড, ফুট। তো প্রত্যেকটাকে একটা করে পার্সেন্টেজ দিচ্ছি। মানে সাপোজ কারো যদি পুরো মাথা পুড়ে যায় বা মুখ পুড়ে যায়, সেটাকে ধরলাম আমরা 9%। কারো যদি একটা হাত পুড়ে যায়, গোটা হাত, তাহলে ধরলাম 9%। কারো যদি অর্ধেক হাত পুড়ে মানে সামনের দিকটা পুড়লো, তাকে ধরলাম 4.5%। মানে এরকম করে একটা ডামির উপর একটা আমরা এরকম একটা ক্যালকুলেট করেছি। যখন পেশেন্ট আসে, আমরা পেশেন্টকে সম্পূর্ণভাবে তাকে মানে বিবস্ত্র করে তার বডিটাতে আমরা ওই দেখে মেলাই যে তার কোন কোন জায়গায় কতটা পুড়েছে, সেটা ক্যালকুলেট করে টোটাল আমরা দেখি কত পার্সেন্ট পুড়েছে। এটা গেল পার্সেন্টেজের গল্প। তো অবভিয়াসলি যদি বেশি পার্সেন্টেজ একটা কোনো রোগী বা রোগিনী পড়ে, তার তাহলে রিস্কটাও বেশি থাকবে। কারণ একটা আমরা স্কোর ধরি, সেটা হচ্ছে বলে মডিফাইড বক্স স্কোর। সেই স্কোরের ক্ষেত্রে আমরা কি করি, রোগী বা রোগিনীর বয়স তার সাথে তার পার্সেন্টেজ, এই দুটোকে অ্যাড করি। এই দুটোর সাম মানে তার বয়সের সাথে তার মানে তার যে পার্সেন্টেজ, সাপোজ ধরুন কেউ হয়তো 50% পুড়েছে, তার বয়স হচ্ছে 60, তাহলে 60 + 50 হচ্ছে 110। 110 মানে মোর দ্যান 100। এর ক্ষেত্রে কিন্তু ওনার মানে একটা যে প্রগনোসিস বলে না, অনেক সময় পেশেন্ট বাড়ি জিজ্ঞাসা, ডাক্তারবাবু আমার রোগী বাঁচবে তো, এতটা পুড়েছে বয়স্ক, যদি দেখি 110, সেক্ষেত্রে কিন্তু ওনার একটা মানে ইতিমধ্যে রিস্ক আছে, কিন্তু ভালো রকম রিস্ক আছে, মানে সি ইজ নট আউট অফ ডেঞ্জার। আমি প্রথমেই বলতে পারি না যে না কোনো চাপ নেই, উনি ঠিক হয়ে যাবেন, এটা কোনো ব্যাপার না। যত ওনার উপর দিকে এটা যাবে পার্সেন্টেজটা, মডিফাইড বক্স কোডটা, তাহলে সেক্ষেত্রে একটা রিস্ক থাকে। তাহলে একটা গেলো পার্সেন্টেজ। আরেকটা হচ্ছে ডেপথ অফ বার্ন, মানে বডির কতটা ডেপথে পুড়েছে। আমার যখন গায়ে একটা কোনো একটা কিছু সংস্পর্শে আসছে, সাপোজ থার্মাল ইনজুরি হচ্ছে, কিছুতে পুড়ে আছে, ফ্লেম বার্ন হয়তো বাড়িতে কেরোসিনে আগুন ধরে গেছে বা রান্না করছিল, গ্যাস থেকে আগুন ধরেছে শাড়ির থেকে পুরো বডি পড়ে গেছে। এবার দেখা যাচ্ছে যে কতটা পার্সেন্টেজ একটা তো গেল, আরেকটা হচ্ছে কতটা ডেপথে পড়েছে। দেখা গেলো যে স্কিন কয় জায়গাতে, জাস্ট অনলি স্কিনের তো অনেক লেয়ার হয়। স্কিন একটা আমাদের বডি সবচেয়ে কিন্তু মনে রাখবেন বড় অর্গান হচ্ছে স্কিন। হিউম্যান বডির লার্জেস্ট অর্গান ইজ স্কিন। তো স্কিনের ক্ষেত্রে যেটা হয়, স্কিনের অনেক রকম মানে মাইক্রোস্কোপিক পার্ট আছে, এপিডার্মিস, ডার্মিস। তো যতটা ডেপথ অবধি পুড়বে তত বার্নটার ডিগ্রিটা বাড়বে। মানে সাপোজ ফার্স্ট ডিগ্রি বার্ন মানে অনলি এপিডার্মিস, যেটা সাপোজ আমরা সানবার্নে হয়, সানবার্নে অনেকে রোদের মধ্যে একটুখানি গা পুড়ে যায় বা একটা সানবার্ন হয়, মুখটা কালো হয়ে যায়, সেটা একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি বার্ন। সেকেন্ড ডিগ্রি বার্নের আবার দুটো টাইপ আছে, সুপারফিশিয়াল, ডিপ, মানে কতটা ডিপে যাচ্ছে। আর এটা হচ্ছে থার্ড ডিগ্রি বার্ন। থার্ড ডিগ্রি মানে হচ্ছে একদম সাবকিউটেনিয়াস টিস্যু, মানে স্কিনের নিচ অব্দি যে ফ্যাট আছে ততটা অব্দি পুড়ে গেছে। আর এটা হচ্ছে আর এটা হচ্ছে ফোর্থ ডিগ্রি বার্ন। সাপোজ ধরুন ইলেকট্রিক বার্ন,
এত জোরে ইলেকট্রিক বার্ন তার অব্দি বোন অব্দি চলে গেছে, মাসল অব্দি চলে গেছে, আচ্ছা। মানে মাসল অব্দি এফেক্টেড। মানে ইলেকট্রিক বার্নগুলো তো ইউজুয়ালি খুব হাই ভোল্টেজ হয়, তারও দুরকম টাইপ আছে, লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ, কিন্তু ইলেকট্রিক বার্নে ইউজুয়ালি খুব মানে ডিপ ইঞ্জুরি হয়, মানে দেখে মনে হয় একটা ছোট্ট জায়গাতে একটা ইলেকট্রিক একটা কন্ট্যাক্ট এসছে, কিন্তু তার ইঞ্জুরিটার এফেক্ট কিন্তু অনেক অনেক বেশি হয়। তার দেখে মনে হয় আপাতপক্ষে যে হাতে কারেন্টের শর্ট লেগেছে, কিন্তু ইলেকট্রিক বানিয়ে দেখবেন হয়তো সারা শরীর নাও পুড়তে পারে, কিন্তু রোগী হয়তো মারা গেল। কেন? হার্ট অ্যাটাক, মানে হার্টের কোনো প্রবলেম হয়, যেটা আপনাদের ভাষায় হয়তো বলে কার্ডিয়াক অ্যারিথমিয়া হলো, ঠিক আছে? কারণ হার্টে এফেক্ট পড়ে ইলেকট্রিক বানের ক্ষেত্রে, যেহেতু কারেন্ট সবসময় খোঁজে পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্ট, মানে আপনার বডিতে যখন কারেন্ট ঢুকলো সে সবসময় চাইবে যে কম যে রাস্তাতে আমি বাধা পাবো সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। আচ্ছা। তো কারেন্টের ক্ষেত্রে বাধা যে রাস্তাগুলো কম পায় তার মধ্যে একটা হচ্ছে ব্লাড। তো কারেন্ট চাই সবসময় ব্লাডের থ্রু বেরোতে হবে। ব্লাড কোথা দিয়ে হচ্ছে? হার্টের থ্রু। তো আপনার কারেন্ট সবসময় ওই পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্ট দিয়ে বেরোয়। আর যেগুলোকে আপনার হাই রেজিস্ট্যান্স তৈরি করে, মানে যেখানে বেশি বাধা পায়, তার মধ্যে একটা হচ্ছে চামড়া, একটা হচ্ছে বোন, মাসেল। তো এখানে কারেন্ট হচ্ছে যেটা তৈরি করে, যেখানে বেশি বাধা পায় সেখানে কারেন্ট বেশিক্ষণ থাকতে চায় এবং সেখানে বেশি ক্ষতি করে। আচ্ছা। তো এরকম ব্যাপার। একটা প্রশ্ন, এই ধরুন যারা বার্ন ইনজুরি নিয়ে আসেন হসপিটালে, ধরুন সেটা উনি সেটা সেলফ হার্ম করুন বা সেটা তার কোনোভাবে কোনো তার অ্যাক্সিডেন্ট হোক, তার যদি দুটো হাত একদম পুড়ে গেছে এবং একদম 90 বা 80% একদম সিরিয়াস একটা পেশেন্ট, তার হাত যখন পুড়ে যায় এবং সেক্ষেত্রে যে তখন কি তাকে স্যালাইন দেওয়ার দরকার পড়ে? যদি দরকার পড়ে, আমাদের তার তো হাতটা পুরো পুড়ে গিয়েছে, আলাদাভাবে ভেনটাকে কি তখন চিহ্নিত করা যায়? মানে কিভাবে? ইউজুয়ালি যদি হাত আপনি এটা ভাবছেন যে স্যালাইন দেওয়ার জন্য যে আমার একটা অ্যাক্সেস করতে হবে না, ভেনাস অ্যাক্সেস, যেটা একটা স্যালাইন দেওয়ার জন্য একটা চ্যানেল করবো বা কিছু করবো, যদি হাত না থাকে তখন আমি ইমিডিয়েটলি যদি করতে পারি সেটা আমাকে দেখতে হবে অন্য কোথাও অ্যাভেলেবেল আছে কিনা। পায়ে করতে পারি, যদি পা না পড়া থাকে সেই মুহূর্তে তখন আমাকে সেন্ট্রাল লাইন করতে হবে, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশন। সেটা আমরা 3 জায়গাতে করতে পারি, 3-4 জায়গাতে। যেমন সাপোজ ফিমোরাল করতে পারি, সাবক্লেভিয়ান করতে পারি বা জুগুলার করতে পারি। সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশন ইউজুয়ালি আমাদের সেটআপে ধরুন আরজি করে বা এমনি যে কোনো এতে আর কি। বার্ন পেশেন্ট তো একদিনে ছুটি হয় না, যেগুলো বড় বার্ন হয় অনেক দিনই থাকে, এবং তাদের একটা নিউট্রিশন একটা খুব বড় ফ্যাক্টর। নিউট্রিশন মানে তারা কিন্তু শুধুমাত্র মুখে খাবার খেলেও হয় না, তাদের অনেক রকম জিনিসপত্র চালাতে হয়, অ্যামাইনো অ্যাসিড, হ্যান ত্যান, অ্যালবুমিন। তো সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি বার্ন পেশেন্টদেরকে ফ্রম ডে 1 সেন্ট্রাল লাইন করে দিই। সেন্ট্রাল লাইন করলে তাকে বারবার ধরে ফুটিয়ে চ্যানেল করার গল্প থাকে না। মানে একটা সেন্ট্রাল ভেনে, সাপোজ এখানে সাবক্লেভিয়ান ভেন ক্ল্যাভিকেলের নিচে গলায়, বা এখানে জুগুলার ভেনে আমরা একটা ক্যাথেটার ঢুকে দিই। এমন পেশেন্ট যদি সেটা করারও তার কোনো জায়গা পায়, ইউজুয়ালি সেন্ট্রাল লাইনের জায়গা থাকে এবং ওটা মানে করতেই হবে আর কি। হয়তো আপনার যে পেরিফেরাল ভেনগুলো সেগুলো তো পুড়ে গিয়ে আপনি তো পাবেন না, কিন্তু তখন সেন্ট্রাল ভেন থাকবে। সেন্ট্রাল ভেন মানে বডি ডিপ ভেন, হ্যাঁ ওগুলো থাকবে, ওই জায়গাগুলো থাকবে। সেন্ট্রাল ভেন হচ্ছে বডি ডিপ ভেন। তো এগুলো যেমন সুপারফিশিয়াল ভেন আপনার উপরে আছে, আপনি চামড়ার উপর দিয়ে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ডিপ ভেন, ওটা আপনার খালি চোখে দেখা যাচ্ছে না। তো ওইটা ইউজুয়ালি থাকবে, আপনাকে এটা অ্যাক্সেস করতেই হবে। আর বার্ন যে পেশেন্টগুলোকে আমরা ভর্তি করবো, একটা আমেরিকান বার্ন অ্যাসোসিয়েশন তার ক্রাইটেরিয়া আছে যে কোন পেশেন্টদের আমরা হসপিটালে আনবো বা ভর্তি করার ক্রাইটেরিয়া। এটা অনেকে হয়তো জানেন না, এটা বলে দেওয়া উচিত। 1 নম্বর হচ্ছে যে পার্সেন্টেজ, যেটা বললাম, যদি অ্যাডাল্ট হয় মোর দ্যান 15%, যদি থাকে 15, মানে ওরকমই ক্যালকুলেট করলাম ছবির সাথে মিলিয়ে। আর যদি বাচ্চা হয় তাহলে মোর দ্যান 10%। 10 বাচ্চাদের ক্ষেত্রে, অ্যাডাল্ট হলে 15। আরেকটা হচ্ছে যে যাদের সাপোজ বাড়িতে কোনো বাচ্চা কিন্তু কোনো বাড়িতে প্রপার কেয়ার গিভার নেই, কেউ দেখভাল করতে, বা কোনো বয়স্ক মানুষ বা কোনো ইনসেন মানুষ যার বাড়িতে কোনো দেখভালের লোক নেই, তাদেরকে ভর্তি করতে হবে। আর কিছু বার্ন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেমন একটা তার মধ্যে হচ্ছে ইনহেলেশনাল বার্ন। একটা কেউ বদ্ধ ঘরের মধ্যে পুড়েছে, তার অনেকটা স্মোক হয়েছে, কার্বন মনোক্সাইড সেই ঘরটার মধ্যে হয়েছে। সাপোজ কেউ ঘর বন্ধ করে মশারির মধ্যে পুড়ে গেছে, তার মুখে অনেক ধোঁয়া ঢুকেছে, তার কিন্তু লাংসের ইনভলভমেন্ট বা লাংসে কিন্তু ইনজুরি অনেক বেশি হয়। তার অন্য বডির থেকে তার কিন্তু আগে লাংসে ইনজুরি হয়, কারণ কার্বন মনোক্সাইড পার্টিকেলস আরও ডাস্ট ধোঁয়া তার মুখের থ্রু ঢুকেছে, সেইটা একটা। আর যে 2-3টে ইম্পর্টেন্ট, আমাদের একটা হচ্ছে হ্যান্ড বার্ন। মানে একটা রোগীর সারা শরীরে সেরকম কোথাও কিছু পড়েনি, দুটো হাত পুড়েছে, এই দুটো হাত, তাহলে আমাকে তাকে ভর্তি করতেই হবে, কারণ হ্যান্ডের ক্ষেত্রে আমাকে গুরুত্ব দিতেই হবে। হ্যান্ড বার্ন আমি যদি বলি না এই তো অল্প পোড়া হাতটুকু, কিন্তু হাতের গুরুত্ব অপরিসীম, কারণ হ্যান্ড বার্ন, হাত খুব সূক্ষ্ম জিনিস, হাতে অনেক ফাংশন আছে, অনেক কিছু সূক্ষ্ম নার্ভ, আটারি, ভেসেল আছে। হাত যদি পুড়ে যায় এবং তারপরে যদি পেশেন্টটার পরবর্তীকালে ঠিক মতো ট্রিটমেন্ট না হওয়ার জন্য হাতের ডিফর্মিটি হয়, মানে সে হয়তো কাজ করতে পারছে না, হাত বেঁকে গেছে বা হাত খারাপ হয়ে গেছে, ইভেন হয়তো হাত পরে হয়তো ইনফেকশন হয়, কেটে বাদ চলে গেছে, তাহলে তার জীবনটাই বৃথা।
তাহলে একটা হচ্ছে হ্যান্ড বার্ন, একটা হচ্ছে ফেসিয়াল বার্ন। ফেসও খুব ইম্পর্টেন্ট, যে বললাম হ্যাঁ ফেস মানে কি, আমাকে ভাবতে হবে নাক দিয়ে কোনো বাজে ধোঁয়া ঢুকেছে, সাপোজ কি হয়তো গায়ের মধ্যে সাপোজ হয়তো কেউ আগুন নিজেই ধরিয়েছে, একটা সুসাইডাল সেলফ হার্ম অ্যাটাক, একটা করেছে, সেলফ হার্ম হ্যাঁ, করেছে, হ্যাঁ, হ্যাঁ। তার হয়তো মুখটা হয়তো বেশি পুড়ে গেছে, হুম। কিন্তু মুখ পোড়াটা সবসময় খতরনাক, খুব বাজে। কারণ মুখ যখন পুড়ে যায় তখন কি এই ধরুন দাঁত বা হ্যাঁ। জিভ বা এই যে মাড়ি যেটাকে আমরা বলি হ্যাঁ, সেটাও কি তখন না পুড়ে সেইটা তো যায়? ভেতরে আছে, সেইটা অতটা ওটা না, কিন্তু তখন ঠোঁটে- মানে তাহলে যখন এই ধরনের বার্ন হ্যাঁ। পেশেন্টদের যখন আপনারা খাওয়ান হ্যাঁ তখন কি একদম পুরো তো লিকুইড ডায়েট লিকুইড ডায়েট, ওই যে বললাম এরা অনেক সময় মুখ পুড়ে যাওয়ার জন্য কি হয়, গলাতেও তো অনেক রকম ইডিমা হয়, হ্যাঁ। কারণ এখান দিয়ে যে হাওয়াটা ঢুকেছে বাজে একটা কার্বন মনোক্সাইড হ্যাঁ। দূষিত হাওয়া বা এগুলোর জন্য ট্রাকিয়াল বা ল্যারিঞ্জিয়াল ইডিমা হয়, এরা ঠিক মতো নিঃশ্বাস নিতেও পারে না, অনেক সময় প্রবলেম হয়, তখন আমাদেরকে নেবুলাইজ করে রাখতে হয়, অনেক সময় রাইলস টিউব করতে হয়, নাক দিয়ে নল ঢুকিয়ে খাওয়াতে হয়, নাকে নল ঢুকিয়ে খাওয়াতে হয়, রাইলস টিউব অনেক সময় করতে হয়। আর একটা তো বললাম আমি সেন্ট্রাল লাইনের থ্রু আমাদেরকে কিছু কিছু আপনার ভিটামিনস মিনারেলস বা যেটা অ্যালুমিন যেগুলো যেটা দরকার দরকার বডির, পড়ে। যেগুলো দরকার, কারণ বার্ন একটা এমন প্রসেস নয় যেখানে বডি পুরো ক্যাটাবলিক স্টেটে চলে যায়, কারণ বডির পুরো বডি চায় তার একটা পুরো একটা মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে, তার শরীর থেকে প্রায় জল নিঃশেষ হয়ে যাচ্ছে, তার শরীরে কিছু নেই, তখন বডি নিজেকে রিপেয়ার করার জন্য তার মধ্যে যা যা মজুদপত্র আছে, হ্যাঁ। যে গ্লুকোজ আছে গ্লাইকোজেন হিসাবে লিভারে, ও তখন যেখান থেকে প্রোটিন, যা পাচ্ছে ফলে নিচ্ছে। হ্যাঁ সব মানে বডির যে আমাদের কি থাকে, আমাদের মাসেলের মধ্যে থাকে প্রোটিন, তো বডি হচ্ছে মাসেল নিজের মাসেলকেই ব্রেক ডাউন করে দিচ্ছে, আচ্ছা আচ্ছা। ফলে ওখান থেকে প্রোটিন সংগ্রহ করে বডিকে সাপ্লাই করছে, Okay. মানে এগুলো সব মজুদ। হুম। বাট তাতে কি হচ্ছে, পেশেন্টের একটা স্টেজ পর পেশেন্টটা রোগা পাতলা দুগলা পাতলা হয়ে যাচ্ছে, তার ওয়েট কমে যাচ্ছে, কেন, তার নিজের বডির জিনিসটাই তার ইউটিলাইজ হয়ে যাচ্ছে, একদম। সেজন্য আমাকে ওর ওয়েটটাকে খেয়াল রাখতে হবে, নিউট্রিশনটাকে সাপোর্ট করতে হবে, সেজন্য আমাকে ওকে বাইরের থেকে এক্সোজেনাস নিউট্রিশনাল সাপোর্টটা খুব ভালো করে দিতে হবে, আর তার আচ্ছা। ঠিক মতো আমরা যেন বার্ন পেশেন্টদের বলি হাই প্রোটিন ডায়েট, সবসময় যেন একটা মানুষ যদি দিনে 2টো ডিম খায়, বার্ন পেশেন্টের 4টে ডিম খাওয়া উচিত, মানে ডিমের সাদা অংশটা, হাই প্রোটিন ডায়েট, কারণ ওদের প্রোটিন খুব মানে ডেফিসিয়েন্ট হয়, আর বডিতে যদি প্রোটিন কম থাকে প্রচুর প্রবলেম, প্রোটিন যদি বডিতে কম থাকে তাহলে তাদের যেটা হবে ইনফেকশন খুব তাড়াতাড়ি হবে, আচ্ছা। বার্নের যেটা মেন কারণ হচ্ছে মানে বার্নের যে পেশেন্টরা মরে যায় তাদের প্রথম 24 থেকে 48 ঘন্টার কারণটা বেসিক্যালি হচ্ছে হাইপোভলিউমিক শক। এখানে একটা হ্যাঁ। বিষয় আমি অবশ্যই শুনবো আপনার কথা, এই শকটার কথা। হ্যাঁ। অনেক সময় সাধারণভাবে যেটা আমরা বলে থাকি যে যেটা আমাদের মনে হয় যে এই বার্ন পেশেন্টের মৃত্যুর কারণ বা কজ অফ ডেথ হলো হার্ট অ্যাটাক হয়েছে, হ্যাঁ। হয়ে যায়, কারণ মানে এটা শোনা যায় যে পুড়ে যাওয়াটা কারণ নয়, ওই যে চামড়াটা যখন শুকোচ্ছে ওই টানটা সে নিতে পারেনি, হার্ট অ্যাটাক হয়েছে। এবং আপনি যে শকটার কথা বলেন, সত্যি কি কজ অফ ডেথ এই হার্ট অ্যাটাকটাই থাকে? হ্যাঁ, হার্ট অ্যাটাকটা ঠিক মানে একটা ভেগ টার্ম, হার্ট অ্যাটাক মানে আমাদের ডাক্তারি ভাষায় বলে মায়োকার্ডিয়াল ইনফাকশনকে, মানে যেখানে হার্ট তো একটা অর্গান, সে আমাদের শরীরে ব্লাড পাম্প করছে, সঞ্চালন করছে, সেটা আমাদের ধমনী শিরার থ্রু বইছে, কিন্তু হার্টেরও ইটসেলফ একটা ব্লাড সাপ্লাই দরকার, তাকে বলে করোনারি আর্টারি, সেই আর্টারি যখন ব্লক হয়ে যাচ্ছে তখন হার্ট আর পাম্প করতে পারছে না, সেটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফাকশন। তো বেসিক্যালি এটা হার্ট অ্যাটাক না, কিন্তু বার্নের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার একটা রেসপন্স হয়, মানে কি হার্টের মধ্যে অনেক লোড পড়ে। কেন লোড পড়ে বলছি, বার্ন যখন কারো প্রথম হয় না তার বডিতে অনেক কিছু ইনফ্ল্যামেটরি মিডিয়েটার্স বেরোয়, মানে যেটা বডির একটা মানে প্রদাহ বলে ইনফ্লামেশন, তার জন্য তাতে কি হয় বডিতে অলরেডি বার্ন পুড়ে যাওয়ার জন্য কি হয়, জল, আমাদের যে জল থাকে বেসিক্যালি আমাদের শরীরে ধরুন কোষের মধ্যে 60% জল হচ্ছে আমাদের বডির যে 60% জল, তা ধরে রাখুন আপনার 40% থাকে আপনার কোষের মধ্যে, আর 20% থাকে আমাদের বডি 60% জল দিয়ে তৈরি, আর 20% থাকে কোষের বাইরে, এক্সট্রা সেলুলার ফ্লুইড বলি। সেই এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে আবার কিছুটা থাকে রক্তের মধ্যে, মানে আমাদের রক্ত যে যাচ্ছে তো রক্তের কিছুটা পর্যন্ত জল, তো ওটা কি হয় যে বডি থেকে জলটা আমাদের থার্ড স্পেসে লুজ হয়ে যাচ্ছে, মানে বডির ভেতরের মধ্যেই সেল থেকে জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, ফলে সেলটা ড্রাই হচ্ছে, আর এর সাথে অনেক কিছু ইনফ্ল্যামেটরি, এর কারণটা হচ্ছে কিছু ইনফ্ল্যামেটরি মিডিয়েটার্স, সেগুলো আলটিমেটলি কী করছে বডির মধ্যে একটা ফ্লুইড কনজার্ভিং একটা মেকানিজম তৈরি, মানে পেশেন্টের পেচ্ছাপ বন্ধ হয়ে যাচ্ছে, পেচ্ছাপ কমে যায়। বার্ন পেশেন্টের ইউজুয়ালি যেটা হয় বডি চাইছে আমাকে অনেকটা জল আমার শরীর থেকে লস হয়ে গেছে, মানে পুড়ে গেছে, তো বডি চাইছে আমাকে জলটা বাঁচাতে হবে, তো বডি সঙ্গে সঙ্গে কিডনিকে সিগন্যাল পাঠাচ্ছে, কিডনি সঙ্গে সঙ্গে ওখানে আমাদের একটা মানে সিস্টেম আছে, র্যাস সিস্টেম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, তাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। তখন কি করছে কিডনি বলছে না বাবা, আমার এই মুহূর্তে বডিতে আমার অলরেডি জল কম আছে, আমি আগে নিজেকে বাঁচাই, তো কিডনি নিজের জন্য যে এইটুকু জল রাখার দরকার সেটাকে রেখে বাকি পেচ্ছাপ কমিয়ে দিচ্ছে, পেচ্ছাপ পেশেন্টের কমে যাচ্ছে, পেশেন্ট দেখা যাচ্ছে একদম হলুদ পেচ্ছাপ হচ্ছে, মানে খুব কম পেচ্ছাপ, স্ক্যান্টি ইউরিন। তার সাথে কি হচ্ছে বডি যে হার্টের উপর মানে একটা এফেক্ট পড়ছে, হার্ট সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, হার্ট চাইছে চারদিক থেকে মানে মাথা থেকে অন্যান্য জায়গা থেকে ব্লাড টেনে
পাম্প করে সেটাকে সারা শরীরে ছড়াতে। আচ্ছা। তো হার্টের উপর অনেক ওভারলোড অনেক সময় পড়ে, আর এটা হচ্ছে হাইপোভলিউমিক শক, যেহেতু বডিতে ব্লাডের ভলিউমটা কমে যাচ্ছে, মানে ফ্লুইডের ভলিউম কমে যাচ্ছে, হাইপো মানে কমা, তার জন্য পেশেন্ট একটা শকে চলে যাচ্ছে। তো আমাদের বার্ন পেশেন্ট ভর্তি হলে প্রথম 24 আওয়ার্সের মধ্যে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই ফ্লুইড রিসাসিটেশন, মানে পেশেন্টকে প্রপারলি আগে চ্যানেল করো, আগে তুমি সেন্ট্রাল লাইন করো, পেশেন্টকে আগে প্রপারলি তুমি ফ্লুইড দাও, তার বডি থেকে যে ফ্লুইডটা লস হয়েছে সেই ফ্লুইডটা আমাকে রিপ্লেনিশ করতে হবে, সেই ফ্লুইডটা আমাকে তাকে পুনর্ভাবে দিতে হবে, না হলে তার বডি এই সমস্ত ডিফেন্সিভ মেকানিজমগুলো স্টার্ট করে দেবে। বডি তো চাইবে আমাকে বাঁচানোর জন্য, বডি তো দেখছে না যে আমি ওকে দিচ্ছি খাবার কি না, ও চাইছে আমার যেখান থেকে ইচ্ছা প্রোটিনকে নিয়ে আমি আমার কাজ চালাচ্ছি, মাসেল ভেঙে দিচ্ছি, আমি কিডনিকে বলছি এই করো সেই করো। তো এই ডিফেন্সিভ মেকানিজমগুলো আমাকে প্রিভেন্ট করতে হবে। তার জন্য আমাকে পেশেন্টকে প্রথমেই যেটা 24 ঘন্টার মধ্যে দরকার সেটা হচ্ছে অ্যাডিকুয়েট ফ্লুইড দেওয়া। আমরা ইউজুয়ালি রিঙ্গাল ল্যাকটেট দিই প্রথম 24 ঘন্টা, তার অনেক রকম ফর্মুলা আছে। তারপরে 24 ঘন্টা যে পেরিয়ে যায় 24 আওয়ার্সের পর থেকে আমরা বডিকে আরও কিছু জিনিস দিই। তারপরে হয় 2 থেকে 3 দিন একটা রোগী পুড়ে গেল, তার কজ অফ ডেথ কিন্তু হাইপোভলিউমিক শক থাকে না, তখন হয়ে যাচ্ছে সেপ্টিসেমিক শক। সেই সেপ্টিসেমিয়ার ক্ষেত্রেও কিন্তু হার্টের উপর প্রভাব ফেলে। মানে কি হয়, আমাদের যে বডির চামড়া তো একটা ডিফেন্সিভ, আপনার আমার শরীরে হালকা কোথাও স্ক্র্যাচ হলো কিন্তু কিছু খুব একটা হয় না, যার শরীরে বার্ন তার তো চামড়াটাই পুড়ে যাচ্ছে, তার বডিতে চামড়া নেই, তার মাসেল বা নিচে যে বোন তার উপর ডিরেক্ট একটা ঘা, একটা দগদগে ঘা, সেখান দিয়ে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়ারা শরীরে ইনফেক্ট করে। প্লাস ওই যে বললাম বার্ন মানে বডিতে নিউট্রিশন কমে যাচ্ছে, ইমিউনিটি কমে যাচ্ছে, মানে তারা খুবই ব্যাকটেরিয়াদের ব্যাকটেরিয়াদের একটা অ্যাটাকের একটা খুব ভালো পজিশনে বসে আছে। যদি পেশেন্টগুলোর একবার ইনফেকশন হয়ে যায়, আর বার্ন ওয়ার্ডে থাকলে আশেপাশের পেশেন্ট থেকেও ইনফেকশন হতে পারে, নজোকোমিয়াল ইনফেকশন, একটা পেশেন্টের ইনফেকশন থেকে ওরও হয়ে গেল। তো এরা খুবই হাই রিস্কে থাকে ইনফেকশন হওয়ার। তো ইনফেকশন যদি একবার হয়ে যায় তার বডিতে, তখন আরও প্রবলেম হয়। তখন হার্টের উপরেও কিছু ইনফেকশনের জন্য ব্যাকটেরিয়ারা কিছু কিছু জিনিস বডিতে ছাড়ে, কিছু টক্সিন, সেই টক্সিনগুলো ইটসেলফ হার্টে এফেক্ট করে। তো এটাও একটা আপনি এটা বলছেন হার্ট ফেলিয়ার বা হার্ট যে অ্যাটাক, তার একটা কারণ। তো কার্ডিওভাস্কুলার রেসপন্স কিন্তু বার্নের ক্ষেত্রে খুব ম্যাটার করে। তো আমরা ওই জন্য ওটাকে খুব জোর দিই যে প্রথম 24 থেকে 38 ঘন্টার মধ্যে আমরা বলি যে ভালো করে ওকে ফ্লুইড দাও, ভালো করে ওকে ফ্লুইডটাকে দিয়ে আমরা বডিতে রিপ্লেনিশ করো, আর তারপরে আমরা জোর দিই পেশেন্টের ইনফেকশন কমানোর জন্য, সেপ্টিসেমিয়াটা কমানোর জন্য, যাতে সেপসিস না হয়, পেশেন্ট যাতে না মারা যায়। আচ্ছা, এই যে ধরুন চিকিৎসা ট্রিটমেন্ট তো সাধারণ মানুষের করছেন অবশ্যই, এর মাঝখানে ক্লাসের তরফে এই যে ধরুন বার্ন একটা পেশেন্ট আপনার কাছে এলো, আপনি একদম স্বাভাবিকভাবেই যে আপনাদের কাছে বা চিকিৎসকদের কাছে প্রত্যেকটা পেশেন্টই একদম সমান, প্রত্যেককেই আপনারা সমান নজরে দেখেন, কিন্তু এমন একজন পেশেন্ট যাকে কার্যত চোখে দেখা যাচ্ছে না, মানে এতটাই সে পুড়ে গিয়েছে, সেই সময় আপনারা যারা সিনিয়র বা স্যার ইনপুট কি দেন? যে কষ্ট হয়, মানে বাড়ির লোককে কাউন্সেলিং করা পার্টটা খুব ইম্পর্টেন্ট। বার্নে তো পেশেন্টরা আসে, পেশেন্টের এক্সপেকটেশন অনেক থাকে, অনেক সময় পেশেন্ট বুঝতে পারে না, হ্যাঁ এইটুকু পর আমার রোগী। বার্ন খুব আনপ্রেডিক্টেবল। আমার যে অভিজ্ঞতা, আমি আরজি করে এই বার্ন ডিপার্টমেন্টে প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্নে আমি 2018 থেকে 19 সালে হাউস স্টাফ ছিলাম, এবং সেখানে আমার সৌভাগ্য আমি ডক্টর রূপনারায়ণ ভট্টাচার্য স্যারের আন্ডারে ওখানেই আবার MCH করার সুযোগ পেয়েছি, মানে মাস্টার অফ সিরিজি, যেটা আমাদের মানে সুপার স্পেশালাইজেশন MS কমপ্লিট করার পরে। তো ওই বার্ন পেশেন্টকে আমি আমার হাউস স্টাফশিপ থেকে দেখছি। আমি এরকমও দেখেছি এখানে 40% বা 30% বার্ন ইয়ং পেশেন্ট, একটা যাত্রা দলের একজন, আমার খুব ইম্প্যাক্ট ফেলেছে। একজন যাত্রা করতে একটা ইয়ং জাস্ট মহিলা, সে প্রায় অনেক দিন লড়াই করলো, মানে প্রায় 30-40 দিন লড়াই করলো, কিন্তু আলটিমেটলি ইনফেকশন হয়ে গেছিলো, এবং তার বেসিক্যালি পরবর্তীকালে মেনলি ওর লাংসে ইনফেকশন হয়েছিল, তো মারা গেল। তো এটা খুব আনপ্রেডিক্টেবল যে কে বাঁচবে কে মরবে। কেন আনপ্রেডিক্টেবল বলছি? একটা ইলেকট্রিক বার্নের পেশেন্ট ছিল, সে কী হয়েছিল, পাগল ছেলে ট্রেনের উঠে গিয়ে ট্রেনের যে হাই ভোল্টেজ তাকে ধরে নাকি লাফ মারতে গেছিলো, তো বডি পুড়ে গেছিলো, তার একটা পা কেটে বাদ চলে গেছিলো, মানে যেহেতু ইলেকট্রিক বার্নের জন্য পাটা পুরো পুড়ে একদম, মানে কিছু নেই, পা নষ্ট। সেই পেশেন্টটা প্রায় 90 দিন ভর্তি ছিল, এবং 90 দিন পর আমরা তাকে ছুটি করতে পেরেছিলাম। আমার মনে আছে আমি তার নিজে ওই সময় ডিসচার্জের সময় আমি নিজে করেছিলাম, তো এক্সপিরিয়েন্স হয়েছিল। তো এইটাই যে বার্ন আনপ্রেডিক্টেবল, মানে আপনি হয়তো নিজের পুরো চেষ্টা করলেন, কিন্তু আপনি কখনো পেশেন্টকে কনফার্ম বলতে পারবেন না যে এই পেশেন্ট একদম পুরোপুরি ভালো হয়ে যাবে। অনেক সময় আমরা দেখেছি আমরা পেশেন্টকে সুস্থ করে ছাড়লাম, পেশেন্ট মানে আমাদের তরফ থেকে মনে হলো ডিসচার্জেবল, কারণ একটা পেশেন্টকে তো আজীবন ভর্তি রাখা যায় না, কারণ তার বেডে আরও একটা পেশেন্ট ওয়েট করছে। কিন্তু সে বাড়ি গিয়ে দেখা গেল ঠিকমতো কেয়ার করলো না, ঠিকমতো করে ড্রেসিং করলো না। বার্নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রেসিং।
আচ্ছা ড্রেসিং, যে আমরা যে ঘাটা একটা গায়ে একটা চামড়া নেই, তার একটা খোলা দগদগে ঘা, পোড়া ঘা, তাকে একটা প্রপার ড্রেসিং করতে তাই হবে। তো ওই বাড়ি গিয়ে ঠিক মতো ড্রেসিং করলো না, বা বাড়িতে কোনো হয়তো ঠিক মতো করে ইনস্ট্রাকশন ফলো করলো না, খাওয়া দাওয়া করলো না, তার আবার বাড়ি থেকে ইনফেকশন হলো এবং সে হয়তো বাড়িতেই মারা গেল। তো আমরা এরকম খবর পাই হ্যাঁ, যে পেশেন্ট আর ফলো আপে আসছে না, তার মানে সে বাড়িতে মানে অনেক সময় খবর পেয়েছি মারা গেছে। তো বার্ন খুব আনপ্রেডিক্টেবল, মানে বার্ন এরকম বলা যায় না যে একটা পেশেন্ট ভর্তি, তার বার্ন কম, বয়স কম, তার মানে হয়তো ইয়ং ছেলে অল্প পুড়েছে, তার মানে যে সে সব কিছু হয়ে যাবে ঠিকঠাক। আমরা চেষ্টা করি পেশেন্ট পার্টিকে প্রথমেই কাউন্সেলিংটা করা। তাদের তো অনেক রকম এক্সপেকটেশন থাকে, তাদের অনেক রকম থাকে যে তারা বুঝতে পারে না, তারা মানুষের চরিত্রই তো তাই, তারা প্রথমে অ্যাকসেপ্ট করতে পারে না যা হয়েছে এটা হয়েছে। তো তারপর থেকে বোঝানোর চেষ্টা করি যে আপনি একটা বার্ন ইউনিটের আন্ডারে ভর্তি হচ্ছেন, এগুলো করতে হবে। পেশেন্ট তখন বোঝার জায়গায় থাকে, সবসময় বোঝার জায়গায় থাকে না, ইউজুয়ালি নিয়ার রিলেটিভরা তো বুঝতে চায় না, তখন অন্য কাউকে ডেকে বোঝাতে হয়। তারপরে ওদের সাথে আমাদের এটা হয়, রেগুলার ডে টু ডে আপডেট হয়। আমরা অনেক সময় না, আমাদের বার্ন পেশেন্টদের ওটিও করতে হয়, মানে ঘাগুলো যেগুলো পচে যায় বা নোংরা হয়ে যায়, এসচার হয়, সেগুলো আমরা কেটে বাদ দিই এবং সেখানে স্কিন গ্রাফটিং করি, মানে অন্য পা থেকে ভালো জায়গা থেকে চামড়া নিয়ে। প্লাস্টিক সার্জারি মানে মন্ত্রটাই তাই, এখানে জিনিস নিয়ে ওইখানে দেওয়া বডি। এবার ধরুন যার শরীরে সেই অপশনটা নেই, অর্থাৎ আপনি এক জায়গা চামড়া থেকে, হ্যাঁ এটা একটা খুব ভালো প্রশ্ন, যার শরীরে চামড়াই এমন কম আছে বা প্রপার চামড়া নেই, সেখানে আসছে স্কিন সাবস্টিটিউটের প্রশ্ন। স্কিন সাবস্টিটিউট মানে স্কিনের সাবস্টিটিউট, চামড়ার একটা সাবস্টিটিউট। সেগুলো হচ্ছে কিছু হচ্ছে আপনার বলতে পারেন কিছু কৃত্রিম মানে বায়ো ইঞ্জিনিয়ার্ড জিনিস। তার মধ্যে একটা হতে পারে অ্যালোগ্রাফট মানে কি, তারই সাপোজ ধরুন বাবা বা মায়ের থেকে আমরা চামড়া নিয়ে সেই বাচ্চার গায়ে লাগালাম, অ্যালোগ্রাফটের একটা অপশন আছে। একটা আছে অ্যামনিওটিক মেমব্রেন, এগুলো সব হচ্ছে বায়োলজিক্যাল, মানে 3-4 রকমের হয়। একটা বায়োলজিক্যাল হয়, একটা হয় সিনথেটিক, একটা হয় বায়োসিনথেটিক। যেমন সাপোজ ইন্টেগ্রা, ট্রান্সাইড, এগুলো হচ্ছে বায়োসিনথেটিক মানে এগুলো হচ্ছে কিছুটা বায়োলজিক্যাল, কিছুটা সিনথেটিক মেটেরিয়াল। এগুলো স্কিন সাবস্টিটিউট, এগুলো আমরা পেশেন্টের খুব বাংলাভাবে বলতে গেলে একদম যেখানে ঘা সেখানে লাগালাম এবং তার উপর ড্রেসিং করলাম। কিছুদিন পরেই ঘাটার উপর একটা স্কিনের মতো একটা লেয়ার তৈরি হলো এবং সেটা আলটিমেটলি আমরা অন্য জায়গা থেকে চামড়া নিয়ে বা তার অন্য কারো থেকে চামড়া নিয়ে সেখানের উপর বসালাম, বা সেটাও তো আস্তে আস্তে হিল করে গেল, ডার্মিসটা তৈরি হলো, অ্যালোডার্ম বা নিওডার্মিস তৈরি করলাম। তো এটা স্কিন সাবস্টিটিউট একটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখন আমাদের এখানে পসিবল। আমাদের আরজিকরও আমরা অনেকভাবে স্কিন সাবস্টিটিউট ইউজ করেছি এবং করিও, আমাদের এখানে কোলাজেন ম্যাটেরিয়াল ইউজ করা হয়। তো এটা কিন্তু আছে, একটা অপশন আছে যে অনেক সময় অনেক পেশেন্টেরই নিজের গা থেকে চামড়া নেওয়ার অবস্থায় থাকে না, অটোগ্রাফটের অপশন থাকে না। অটো মানে হচ্ছে নিজের শরীর থেকে নিজের চামড়া নেওয়া। তখন আমরা কি করি, বাবা বা মাকে কাউন্সেলিং করে তাদেরকে ভর্তি রেখে একসাথে পাশে তার থেকে চামড়া নিয়ে বাচ্চাকে লাগাই, এই অপশনটাও আছে। আর একটা স্কিন ব্যাংক একটা তো অপশন আছে, স্কিন ব্যাংক যেখানে চামড়া রাখা হয় সজ্জিত করে, যেরকম আপনার বোন ম্যারো ব্যাংক বা এগুলোর মতো স্কিন ব্যাংক একটা অপশন আছে, এগুলো আছে। আচ্ছা, মানে এই ট্রিটমেন্টটা খুব লেংদি হয়। বার্ন ট্রিটমেন্ট মানে খুব নয় যে পেশেন্ট আজকে ভর্তি হলো, আমি তাকে ক্লিয়ার কাট বলে দিলাম অন্য একটা অপারেশনের মতো যে আপনার কালকে অপারেশন করবো, 3 দিন পর ঠিকঠাক ছুটি হবে। এটা খুবই আনপ্রেডিক্টেবল ট্রিটমেন্ট। মানে একটা পেশেন্ট ভর্তি হলো, সে 1 মাস পরেও বাড়ি যেতে পারে, বা সে হয়তো 20 দিন পরেও বা 10 দিন পরেও বাড়ি চলে যেতে পারে, আনফরচুনেটলি সে কখনো বাড়ি নাও যেতে পারে। তার বডি কতটা রেসপন্স করবে ট্রিটমেন্টের সাথে, তার বডি কতটা কোপ আপ করবে, তার বডি কতটা সায় দেবে, সেটা তার একমাত্র বডিই বলতে পারে। ইভেন পেশেন্টের একটা সাইকোলজিক্যাল ইস্যু তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখেছি না, পেশেন্ট সুস্থ হচ্ছে, হঠাৎ করে তার মনে হলো তার পাশের বেডে একটা ঠাকুমা ছিল, তার সাথে রোজ কথা বলতো, সেই ঠাকুমাটা একদিন এক্সপায়ার করলো। সে পেশেন্ট চুপচাপ হয়ে গেল, পরের দিন থেকে তার খাওয়া দাওয়া কমে গেল, সে আর তার হয়তো একটা ইয়ং মেয়ে, যে বললাম যাত্রা দলের মেয়েটা, আমি রোজ সন্ধ্যাবেলা যখন যেতাম ওর সাথে কথা হতো, যখন রাউন্ড দিতাম, ও রোজ বলতো যে আমাকে এই অবস্থায় আর কেউ বিয়ে করবে, আমার আর কি হবে, আমি একটা মানে যেহেতু সে একটা অ্যাক্ট্রেস ছিল, সে একটা প্রফেশনের সঙ্গে ছিল, সেখানে তার মানে প্রফেশনটা ইম্পর্টেন্ট। সে এবার বসে বসে বানোয়ার্ডে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছে যে এরপরে আমার লাইফটা কি হবে, আমি তো বেঁচে গেলাম, এটাকে কি বাঁচার মতো বাঁচা বলে, আমি বাঁচার পরেও এবার লাইফটা কি আগের মতো অতিবাহিত করতে পারবো? তো এই প্রশ্নগুলো কিন্তু ওদের মধ্যে থাকে। তো অনেকে সাইকোলজিক্যাল একটা এতে ভোগে, তাদের ক্ষেত্রে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো যে হয় তার জন্য অনেকের সুসাইডাল টেন্ডেন্সি হয়, অনেকে ভাবে যে না আর বেঁচে লাভ নেই। তো মানসিক বা মনোবল, এই মানসিক জোরটা কিন্তু বার্ন পেশেন্টদের খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা সবসময় দিতে পারি না। এটা বাড়ির লোককেই বলি যে আপনারা একটু বোঝান যে ঠিক হয়ে যাবে, কারণ আমরা তো আমাদের তরফ থেকে ডাক্তারিটা করছি, কিন্তু মনকে তো আমাদের পড়ার অধিকার মানে ক্ষমতা নেই, বা মনকে তো শক্ত করার অধিকার নেই। যারা সেলফ হার্ম বার্ন পেশেন্ট হন, নিজেরা নিজেদের উপরে এরকম একটা স্টেপ নেন, তাদের ক্ষেত্রে আপনারা তো ধরুন কাউন্সেলিং করলেন বা তাকে সেই বার্তাটা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে বাঁচার যে একটা আকুতি, একটা জেদ কেমন দেখেন?
ডিপেন্ড করছে। ইউজুয়ালি না সেলফ আমরা মানে পুড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তারা কিন্তু বাঁচতে খুব বেশি চায়, এটা আমি দেখেছি। এটা কি ওই যে ভয়ঙ্কর একটা যন্ত্রণা, ওই যে ভয়ঙ্কর আমার যন্ত্রণা। গাটা পুরো জ্বলে ওরা যাচ্ছে, আমি ভাবে ওটা যে সহ্য ওরা করতে ভাবে পারছি যে না। পোড়াটা মানেই যে খুব তাড়াতাড়ি আমি মরে যাবো, এটার জন্য ওরা কিন্তু পুড়তে যায়। আচ্ছা, কিন্তু আলটিমেটলি যখন ওই বেঁচে বা কোনোভাবে একটা হসপিটালাইজড হয় না, কারণ ওরা ওইটুকু কিন্তু যন্ত্রণা একটা খুব তখন মারাত্মক একটা তখন যন্ত্রণা নিজের হয়। শরীরটা দেখে, হ্যাঁ মানে তখন দেখেছি ওরা খুব বাঁচতে চায়। আচ্ছা, ওরা তখন বলে ডাক্তারও বাঁচিয়ে দিন, আমি যা করেছি ভুল করে ফেলেছি, আচ্ছা। স্বামীর উপর এর করে ফেলেছি। মানে রাগ বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যামিলিয়াল একটা প্রবলেম থাকে, হয়তো হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, অমুক হয়েছে। আর এরকমও যে নয় সবসময় যে এরকম হয় না, বা অনেক সময় অনেক বাচ্চাদের ক্ষেত্রে পাই কি মায়ের সঙ্গে বাচ্চা মেয়ে ঝগড়া হয়েছে, সে মা হয়তো তাকে কিছু কথা বলেছে, বকেছে, বা রেজাল্ট নিয়ে সে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু ওরা বোঝে না এই বার্নের যে পোড়া বা এই পোড়ার জন্য যে মৃত্যু, এটা খুব যন্ত্রণাদায়ক মৃত্যু। মানে মানুষ তিলে তিলে মরে। মানে এই যে একটা ড্রেসিং হচ্ছে, ড্রেসিং এর সময় তো কষ্ট হয়, ব্যথা হয়তো, বা সারাদিন ধরে যে কষ্টে ভুগছে। আমাদের ক্ষেত্রে পেন, আপনি বলছেন পেন কমানোর অ্যাজ সাচ কোনো অপশন নেই। পেন কিলার, অ্যানালজেসিক্স এগুলোই অপশন আছে, আর ড্রেসিং করছি। এবার আস্তে আস্তে তার বডি যতই না কোপ আপ করছে ততই নেই, কিন্তু পেন তো হয়। মানে প্রথমবারে যখন কেউ পুড়ছে তার তো একটা প্রচন্ড কষ্ট তো হয়, পেন তো হয়। তো সেটাই ওদের দেখেছি পুড়ে যাওয়ার পরে নিজেকে আগুন ধরিয়ে দিল, কিন্তু তারপর একটা বাঁচার ইচ্ছে থাকে, মানে ভালো রকম থাকে, সেটা তখন ওরা চায় বাঁচতে, কিন্তু সবসময় তো বডি সাথ দেয় না। কারণ যে পার্সেন্টেজটা কতটা, হ্যাঁ ইউজুয়ালি তারা কিন্তু বেশি পার্সেন্টেজেরই হয়। কারণ যে মানে আগুন ধরিয়েছে, কারণ সে তো সেইভাবেই ধরিয়েছে যে বাড়িতে কেউ নেই, এই সময়টা করলে আমি মরে যাবো। সাপোজ কোনোভাবে বেঁচে গেল, তখন তার ক্ষেত্রে পার্সেন্টেজটা তো বেশি হয়। তো এরকম সেলফ হার্ম যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব কম জনই বাড়ি ফিরতে পারে, কারণ বেশিরভাগেরই পার্সেন্টেজ অনেক বেশি হয়। এই ধরনের দেহগুলো, এই যে ধরুন আমরাও কথায় বলি যে পুরো একদম তালগোল পাকিয়ে গিয়েছে, সেই দেহগুলো পোস্টমর্টেম মানে করা পসিবল করতে তো হয়, কারণ যে কোনো বার্নই হচ্ছে একটা মেডিকেল লিগ্যাল কেস, এমএলসি, একটা ইউডি হয়ে যায়, একটা আনন্যাচারাল ডেথ হয়ে যায়, যে কোনো বার্ন, এবং সেগুলো তো করতে হয়। বার্নের ডেথ আমাদের তো পোস্টমর্টেমই যেতে হয় একদম। সেই পোস্টমর্টেমটার নিয়মও কি একদম নরমাল? একদম নরমাল একদম। কিন্তু ধরুন একটা দেহ একেবারে পুরো ছোট হয়ে গিয়েছে, তাকে কাটাছেঁড়া করাটা কিভাবে হয়? যদি এটা অ্যাকচুয়ালি অনেকের একটা প্রশ্ন থাকে যে এই বিষয়টা কিভাবে, হয়তো সেই সমস্ত দর্শকদের তরফ থেকে সেই প্রশ্নটা যদি কিছুটা একটু আলোকপাত করা যায়। পোস্টমর্টেমে যেরকম এরকম আছে বার্নে, আমরা পোস্টমর্টেমে বেসিক্যালি কি দেখতে চাই, মানে ডাক্তার হিসেবে তো ডাক্তারই তো পোস্টমর্টেম করছে, যিনি ফরেনসিক স্পেশালিস্ট, এমডি ফরেনসিক করা, যিনি ফরেনসিক স্পেশালিস্ট উনি করছেন। ওরা দেখতে চায় যে বার্নের ক্ষেত্রে কজ অফ ডেথটা কি, মেনলি ওরা ওটাই দেখতে চায়, বা মোড অফ ডেথ কি করে এই রোগীটা পুড়েছে, আদৌ কে নিজে করেছে না একে কেউ গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, বা সাপোজ যদি কেউ গলায় দড়ি না, সেক্ষেত্রে বুঝতে চাই যে নিজের দড়িটা দিয়েছে না কেউ জোর করে আটকে দিয়েছে। তো বানের ক্ষেত্রে সেটাই দেখতে চায় ইউজুয়ালি ওনারা, যে যদি নিজের থেকে হার্ম করে বা এই করে, বা সাপোজ ওনারা পোস্টমর্টেম করার সময় দেখলেন যে বডিতে হয়তো কোনো কিছু সাবস্টেন্স কিছু আছে কিনা, সাপোজ দেখলেন যে কোনো পেটের মধ্যে অ্যালকোহল আছে কিনা, বা অন্য কিছু আছে কিনা, বা কোথাও কোনো মানে সাপোজ দেখলেন কোথাও হাড় ভাঙা আছে, বা কোথাও কোনো হয়তো ধস্তাধস্তির একটা কোনো চিহ্ন আছে, তার মানে বোঝা গেল এ হয়তো গায়ে আগুন এবার আগে এ প্রাণপণে চেষ্টা করেছিল নিজেকে বাঁচানো। এগুলো অনেক ক্ষেত্রে হয়, ফ্যামিলিয়াল ভায়োলেন্স হয়, হয়তো বাড়িতে শাশুড়িরা হয়তো পণের জন্য ওয়াইফের গায়ে একটা আগুন লাগিয়ে দিল, সেক্ষেত্রে ওয়াইফ কি করবে, সে তো মানে বৌমা তো বাঁচার চেষ্টা করবে, প্রথমে তার গায়ে তো জোর করে লাগানো হচ্ছে। তো কিছু তো বডি এমন জিনিস না, মানে কিছু না কিছু সায়েন্স দেবে, সেটা আপনাকে ওই মানে সূক্ষ্মভাবে একদম, মানে আপনাকে ওই যেরকম ব্যোমকেশ বক্সির মতো আর কি, আপনাকে ওই খুঁজে বার করতে হবে। এই খুঁজে বার করার যে প্রকৌশল, এটা কিন্তু ওই যারা পোস্টমর্টেম করেন আর কি, ফরেনসিকের ডাক্তারবাবুরা, তারাই ভালোভাবে। তো ওদের ক্ষেত্রে কিন্তু প্রটোকল সেমই থাকে, আলাদা কিছু না, প্রটোকল সেম থাকে। কিন্তু হ্যাঁ একটু তো প্রবলেম হয়, মানে একদম চার্ট যে বডিগুলো একদম চার্ট পুড়ে গেছে, এগুলো তো প্রবলেম একটু হয়, কিন্তু ওনারা তো করেন। অর্থাৎ মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনার সাথে আলোচনা যেটুকু বুঝছি, যে বার্ন ট্রিটমেন্টটা যথেষ্ট একটা টাইম টেকিং একটা বিষয়, এবং এই যারা বার্ন পেশেন্ট হন তারা নিজেরাও খুব একটা যন্ত্রণার মধ্যে থাকেন, এবং ওই অবস্থাতেই আমাকে একটা সেন্ট্রাল চ্যানেল করা হচ্ছে, সেই যন্ত্রণাটাও আমাকে ভোগ করতে হচ্ছে, এবং কাউকেই যেন এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে না যেতে হয়, এটাই আমরা চাইবো। আচ্ছা, এবার আপনার কাছে যেটা জানতে চাইবো, যে অনেক বাচ্চার জন্মের পরেই দেখা গেল যে তার ঠোঁটের এখানটা কাটা, মাড়ি বা তালুটা ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট, আমি যদি খুব ভুল না বলি, ক্লেফট প্যালেট বা লিপ, ঠিক বলেছি, যাক আমি তাহলে পরীক্ষায় পাশ করেছি, এটা বলাই যায়। তো এই যে বিষয়টা,
যে এবার অনেকের সুবিধার জন্য বা দর্শকদের সুবিধার জন্য আমরা এই মেডিকেল টার্মটা বা এই টার্মটা না ব্যবহার করে আমরা একদম ঠোঁট কাটা বা মাড়ি বা তালু কাটা এটাই আমরা বলছি। এবং এই যে ট্রিটমেন্টটা, হ্যাঁ, এটার বিষয়ে একটু জানতে চাইবো, কারণ এটা যেটা জানতে চাইবো যে এই যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা সম্পর্কে মানে আপনি নিজে কি দেখেন যে সাধারণ মানুষ বা মা বাবা তারা কতটা অবগত, এবং তারপরে যেটা আপনার কাছে প্রশ্ন থাকবে এবং আবার দর্শকদের কাছ থেকেও অনেকেই যেটা জানতে চান যে এটার যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা সম্পর্কে একটু জানতে চাই। বেশ, প্লাস্টিক সার্জারির মধ্যে আমরা তো যেরকম বার্ন নিয়ে ডিল করি বা রিকনস্ট্রাকশন সার্জারি নিয়ে ডিল করি, তার মধ্যে এই কনজেনিটাল মানে জন্মগত কিছু কিছু ত্রুটি যেগুলো বিচ্যুতি আছে বডিতে, ক্লেফট লিপ বা প্যালেট মানে ঠোঁট বা তালু কাটা বা মাড়িও কাটা। তো এগুলো বেসিক্যালি যদি আপনি কারণ বলেন, কারণ অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো কোনোটাই স্পেসিফাইড না যে এইটার জন্যই হবে। অনেক ক্ষেত্রে বলে যে ম্যাটারনাল বা প্যাটার্নাল, মা বাবা যদি বয়স বেশি হয়, এজ বেশি হয়, বা মা হয়তো কিছু ড্রাগস খেয়েছিল ডিউরিং প্রেগনেন্সি, মানে কোনো সাপোজ কোনো অ্যান্টি ইপিলেপটিক ড্রাগ, কোনো ফেনিটয়েন বা ডায়াপাম, তার জন্য হতে পারে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে হয়তো একটা বাচ্চার আছে, তার ক্ষেত্রে যে নেক্সট বাচ্চা তার একটা চান্স বেড়ে যায়। তো এগুলো পুরোটাই এরকম ভাবে বলা যায় না, প্রেডিক্ট করা যায় না যে এর হবেই, আপনি প্রেগনেন্ট হচ্ছেন মানে আপনার হবে, এরকম কোনো প্রেডিকশন হয় না, সবার যে ক্ষেত্রে যে হচ্ছে তা নয়। তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। ব্যাপারটা হচ্ছে যে অ্যানোমালি স্ক্যান হয় ডিউরিং প্রেগনেন্সি বোধ হয়, তখন আপনি ওই অ্যানোমালি স্ক্যানের সময় তো দেখতে পাবেন যে বাচ্চার একটা কিছু প্রবলেম আছে, ঠোঁট বা লিপ, সেটা আপনার ডাক্তারবাবু ওখানে লিখে দেবে। এবার আপনি অ্যানোমালি স্ক্যানের সময় সাপোজ একটা মা জানতে পারলো, এবার অ্যানোমালি স্ক্যান তো একটা খুব কস্টলি জিনিস, গ্রাম বাংলার মহিলারা পারে না, যারা আরজি করে সাপোজ আছে তারা সবাই অ্যানোমালি স্ক্যান করাতে পারে না, খুব সত্যি কথা পারে না। তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম একটা ওই মানে গ্রোথ দেখার জন্য একটা ইউএসজি করলো, গ্রোথ স্ক্যান যেটা বলে, সেইটুকু অবধি তাদের সীমাবদ্ধতা থাকে। অ্যানোমালি স্ক্যান সবাই পারে না, অ্যাফোর্ড করতে পারে না, এবং সব জায়গাতে হয়তো হয়ও না আমার যত ধারণা। ওরা একটা বাচ্চা সাপোজ ক্লেফট বা লিপ প্যালেট হয়ে গেল, ঠিক আছে, আগেকার দিনে এটা হতো, মা বাবা অ্যাওয়ার্ড থাকতো না, ভাবতো ঠোঁট কাটা তালু কাটা কি আর হবে, তো ওটাকে অ্যাকসেপ্ট করে চলতো, তাতে বাচ্চার অনেক প্রবলেম হতো পরবর্তীকালে। এটা মেন প্রবলেম হতো ঠোঁট কাটাদের ক্ষেত্রে, প্রবলেম একটাই হতো যে জন্মগত অবস্থাতে পরে খাওয়া দাওয়াতে একটু হয়তো প্রবলেম হতো, আর দেখতে খুব বাজে লাগতো, কসমেটিক্যালি বাজে লাগতো। যাদের ঠোঁট কাটা নেই, ঠোঁটটা সুন্দর আছে কিন্তু ভেতরে তালুটা কাটা, তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, স্পিচ, কথা বলতে প্রবলেম হয় তাদের ক্ষেত্রে। আমি যখন কথা বলছি, আমাদের কথাটা এটা হচ্ছে, আমরা তো মুখ দিয়ে বাতাস নিচ্ছি কথা বলার সময়, যেটা বাক যন্ত্র দিয়ে যাচ্ছে, একটা সাউন্ড ধ্বনি বেরোচ্ছে। ক্লেফট প্যালেট যাদের থাকে মানে তালু কাটা, তাদের ক্ষেত্রে হাওয়াটা যখন আমরা টানছি, ন্যাজাল ইন্টোনেশন অফ ভয়েস হচ্ছে, মানে হাইপার ন্যাজালিটি হচ্ছে, নাক দিয়েও সে কিছুটা তার বাতাস মানে এখানে মানে নাক দিয়ে এসকেপ করে যাচ্ছে, মানে খাচ্ছে নাক দিয়ে, মানে যখন কিছু কথা বলতে যাচ্ছে নাক দিয়ে এসকেপ করে যাচ্ছে, তো নাকি সুরে কথা বলে। নর্মাল আপনি হয়তো বলবেন বাবা, মামা, মামা, এরকম করে কথাগুলো, তো কথাটা অনেক ভালোভাবে অডিবল না, আপনি হয়তো ভালো করে বোধগম্য হচ্ছে না। তো এটা কিন্তু তারা জন্মগত পরে যেহেতু ট্রিটমেন্ট হয়নি, সারা জীবন নিয়েই ভুগছে। আর যেটা অনেকের হয় কি, লিপ প্যালেট দুটোই থাকে, তাহলে তালুও কাটা আছে, মানে ঠোঁটও কাটা তালুও কাটা। তো একবার বাচ্চা যদি কারো হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা দরকার, যেটা আমরা করি, ছোট বাচ্চা ইউজুয়ালি যখন হয় না, মানে যখন বাচ্চাটা জন্ম হয়, ঠোঁট বা তালু কাটা, আমাদের এটা আরজি করার প্রোটোকল এবং সব জায়গাতেই যা হয়, ওরা একটা আমাদেরকে রেফার দেয়, মানে গাইনোকোলজিস্টরা একটা রেফার দেয় যে এরকম একটা বাচ্চা জন্ম হয়েছে, তার ঠোঁট বা তালু কাটা, সে এখন এসএনসিইউতে এইসব জায়গাতে আছে। তো আমরা প্রথমত গিয়ে ওখানে বাচ্চাটাকে দেখে আসি, দেখে আসার পরে ওনাদের যে মানে প্রথমত মা সবসময় তো বাবা থাকে না, এটা কাউন্সেলিং করি যে এটা একটা হয়েছে প্রবলেম, এটা নিয়ে এখন ভাবনার কিচ্ছু নেই, এটা সম্পূর্ণ চিকিৎসা দ্বারা ঠিক করা যায়, আপনাদের শুধু টাইমে টাইমে চিকিৎসা করতে হবে। আর মাকে যেটা বুঝিয়ে আসি কি এরপরে তোমায় কি করতে হবে, কারণ বাচ্চার তো মেন সাথী মা, খাওয়া দাওয়া। এই বাচ্চাগুলোর কিন্তু খাওয়া দাওয়াতে একটা প্রবলেম হয়। কি প্রবলেম? যাদের লিপ থাকে, ক্লেফট লিপ, ঠোঁট কাটা, তারা কিন্তু প্রপারলি নিপিল থেকে মিল্কটা সাক করতে পারে না, কারণ সাক করার সময় নিপিল বা মুখের সঙ্গে এই মানে নিপিলের সঙ্গে মুখের একটা মাউথের একটা অ্যাটাচমেন্ট খুব সুন্দর দরকার হয়, সেটা তারা করতে পারছে না, এখানে ঠোঁট কাটা আছে, তালু কাটা আছে, তাদের মধ্যে প্রপার নেগেটিভ সাকশন তৈরি হয় না মুখের মধ্যে, কারণ যখনই টানতে যায়, করে কিছু টানতে যাচ্ছে, দুধ খেতে যাচ্ছে, তাদের যেহেতু আলুটা কাটা, তো নাক দিয়ে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, নেগেটিভ সাকশন না হলে আমরা কিন্তু প্রপারলি টানতে পারবো না, যেরকম আমরা পাইপ দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাই, তো ওটা করতে পারে না, ওটা দিয়ে দুধ বেরিয়ে আসছে, কারণ তালু কাটা। তো ন্যাজাল একটা রিগার্জিটেশন হচ্ছে, তো মা বলছে কি মুখে খাওয়াচ্ছি, তখন এটা আমরা মাকে বুঝিয়ে বলি, বাচ্চা যখন খাওয়াবেন এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু তুলে, এরকম তুলে প্যালাডাইজ স্পুন বলে, বা লম্বা মানে আপনার হচ্ছে হ্যান্ডেলওয়ালা চামচ, সেই চামচে করে করে দুধ নিয়ে
স্মল ফ্রিকোয়েন্ট ফিড, মানে বারে বারে যে একদম খাওয়াতে হবে তা নয়, অল্প অল্প বারে বারে খাওয়াতে হবে। এই ক্লেফট লিপ প্যালেটের বাচ্চাগুলো যখন খায় তারা কিন্তু অলরেডি অনেকবার কিন্তু বাতাসও নিয়ে নেয়, টেনে নেয়, মানে খাওয়ার জন্য কি করছে, গোগ্রাসেও টানতে পারছে না, বেশি করে হাওয়া ঢুকে যাচ্ছে, ফলে এদের মধ্যে বার্পিং করতে হয়, মানে পিঠ মাঝে মাঝে খাওয়ানোর পরে পিঠ থাপড়াতে হয়। দেখুন বাচ্চাদের ক্ষেত্রে ঢেকুর তোলা, বার্পিং মানে ঢেকুর তোলা। তো মানে আপনাকে প্রথমত একদম চিৎ করে খাওয়ানো যাবে না, একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাচ্চাকে নিয়ে ওই লম্বা হাতাওয়ালা চামচ দিয়ে, মানে লম্বা হ্যান্ডেলের চামচ, প্যারাডাইস স্পুন দিয়ে খাওয়াতে হবে এটা। আর একটা হচ্ছে অনেকে তো আর বটলে খায়, বিদেশি কনসেপ্ট, তাদের ক্ষেত্রে বটলের যে মুখটা যেখানে আপনার নিপল থাকে, বটলে তো একটা নিপল থাকে, ওখানে দুধ খায়, ওটা অ্যাকচুয়ালি ক্রস কাট করতে হয় এবং সফট স্কুইজেবল একটা বটল দিতে হয়। সেটা বিভিন্ন রকম টাইপ আছে। আমাদের ক্ষেত্রে ইন্ডিয়ান কনসেপ্টে মারা ওই চামচ দিয়ে খাওয়ায়, লম্বা চামচ দিয়ে খাওয়ায়, বার্প করে, স্মল ফ্রিকোয়েন্ট ফিড দেয়। আর এই বাচ্চাগুলোর খেয়াল রাখতে হয় যে ঠান্ডা, মানে এই বাচ্চাগুলো ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে, কারণ এদের যেহেতু মুখটা ওরকম বললাম না প্রবলেম আছে, এদের প্রপারলি এয়ারটা হিউমিডিফাইড হয় না, তো এদের ক্ষেত্রে ঠান্ডা লাগে। এদের যেহেতু এইখানে লিপ বা প্যালেট যেহেতু কাটা থাকে, এদের প্রপারলি এখানকার এই প্যালেটাল যে মাসলস থাকে না, সেগুলো প্রপার অ্যাটাচমেন্টে থাকে না, মানে যেহেতু এই আপনার প্যালেটটা এরকম, এর ক্ষেত্রে কিন্তু কাটা, মাঝখানে একটা ফাঁকা, তো ওখানে মাসেল অ্যাটাচমেন্ট না থাকার জন্য এদের ইউস্টেশিয়ান টিউবে বারবার ইনফেকশন হয়, যারা প্রোন টু ইনফেকশনস, তাদের বারবার ধরে ঠান্ডা হাঁচি কাশি লাগে, মিডিল ইয়ারে অনেক সময় জল জমে, মানে কানের মধ্যে জল জমে, তো ওদেরকে আমরা ইএনটি ডাক্তারও দেখাতে বলি একটা বয়সের পরে, ইভ্যালুয়েট করে নেওয়ার জন্য। তো অপারেশন হয় বাচ্চাগুলো, হ্যাঁ অপারেশন হয়। এবার অপারেশনে যদি আসি, যদি বাচ্চার গ্যাপ খুব বড় থাকে, মানে হয়তো দেখছি এই দুটো ঠোঁটের মাঝখানে যে গ্যাপ এত বড়, অনেকটা বেশি গ্যাপ বা ডিফর্মড হয়ে আছে, তখন আমরা ইউজুয়ালি বাচ্চাকে কী করি, ওই জন্মের 2-3 মাসের মাথায় আমরা অর্থোডন্টিক্সের কাছে পাঠাই, মানে যারা হচ্ছে দাঁতের এমডিএস করা অর্থোডন্টিক্স, তারা কি করে ন্যাজো অ্যালভিওলার মোল্ডিং করে, তাতে গ্যাপটাকে রিডিউস করে, ছোট করা যায় কিছুটা। তারপরে ঠোঁটের ক্ষেত্রে যাদের ক্লেফট লিপ, ঠোঁট কাটা, তাদের আমরা অপারেশন ইউজুয়ালি করি হচ্ছে 5 থেকে 6 মাস বয়সে, মানে বেবির 5 থেকে 6 মাস বয়সে আমরা অপারেশনটা করি ঠোঁট কাটার। আর প্যালেটের অপারেশন করি আমরা ধরে রাখুন 15 থেকে 18 মাস বয়সে, মানে 1.5 থেকে 2 বছরের মধ্যে। আমাদের টার্গেট থাকে 2 বছরের আগে যাতে বাচ্চার প্যালেটের অপারেশনটা আমরা করে দিই, কারণ প্যালেটের ইম্পর্টেন্সটা হচ্ছে, ঠোঁটের তো ইম্পর্টেন্সটা একটা কসমেটিক পারপাস মেনলি, প্যালেটের ইম্পর্টেন্সটা মেনলি হচ্ছে স্পিচ। এই যে বললাম বাচ্চার স্পিচ ডেভেলপ করে 2 বছরের বয়স থেকে, বাচ্চা প্রপারলি সোশ্যালাইজ করতে শেখে, কথা বলতে শেখে। যদি আমরা 2 বছরের আগে তার এই প্যালেটটাকে কারেক্ট করে দিই, তাহলে তার কথা বলার যে প্রবলেমটা সেটা অনেকটা কমে যায়। না হলে যদি বাচ্চাটার আমি অপারেশন করি 10 বছর বয়সে, তার প্যালেট থাকছে, আমি 10 বছর অপারেশন করলাম, প্যালেটটা ঢেকে গেল, তার আর যখন মুখে খাবার কাছে নাক দিয়ে আর বেরিয়ে আসছে না, কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু বাচ্চার স্পিচটা কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ হলো। কারণ বাচ্চা এতদিনে এই যে হাইপার অ্যাজালিটি ভয়েস, যেরকম করে বললাম এক্ষুনি, কুঁকিয়ে কথা বলা, তো এইটাকে বাচ্চা অ্যাডাপ্ট করতে শিখে গেছে। এটাকে বলে মিস আর্টিকুলেশন, ভুল আর্টিকুলেশন হচ্ছে, সে এটাকে অ্যাডাপ্ট করতে শিখে গেছে, মানে সে আর নর্মাল কথা বলার মতো ভাবে যাচ্ছে না, সে ওটাকে অ্যাডাপ্ট করে মিস আর্টিকুলেট করে করে সে মোটামুটি নিজের মতো করে কিছু ট্রিকি মুভমেন্ট করছে, সে এটাকে ওভারকাম করার জন্য কিছু ট্রিকি মুভমেন্ট করে কথা বলছে, তার কথা বলার স্পিচটা পুরো হ্যাম্পার্ড, মানে সে আর নর্মালভাবে কথা বলতে পারছে না। তো ক্লেফট প্যালেট অপারেশন করার পরে আমরা কি করি, বাচ্চাদেরকে ওই 2-2.5 বছর বয়স থেকে একটা স্পিচ থেরাপিস্টের কাছে পাঠাই, সেটা আমাদের গভর্নমেন্ট সেটআপেই অ্যাভেলেবেল আছে বরানগরে, আমরা আজিকর থেকে পাঠাই। তো বাচ্চারা যদি স্পিচ থেরাপির কাছে যায়, তাহলে স্পিচটা আরও নর্মাল হয়ে যায়, নর্মাল একদম নিয়ার নর্মাল স্পিচ। কিন্তু যাদের অপারেশন লেটে হয়, যারা অপারেশন করাই না, ধরুন 18 বছর বয়স হয়ে গেছে, প্যালেট নিয়ে ঘুরছে, তাদের স্পিচ খারাপ, তারা নর্মালি আমার মতো স্পষ্টভাবে কথা বলতে পারে না, এটা অস্পষ্ট কথা হয়। তো এবং আপনি যে টাইম পিরিয়ডের কথা বললেন, যে 5 থেকে 6 মাস হচ্ছে ঠোঁটটা করার পরে 15 থেকে 18 মাস হচ্ছে, যত বড় হয় কি ঠোঁটটা কি একদম প্রত্যেকটা বাচ্চাই নরমাল, কারোর কোনো একটা ত্রুটি বিচ্যুতি থাকলেই তাকে যে অ্যাবনর্মাল বলা, সেটা তো একদমই নয়, প্রত্যেকটা বাচ্চাই নরমাল এবং প্রত্যেকটা বাচ্চাই স্পেশাল তার মা বাবার কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তবুও কোনো একটা প্রবলেম যখন হয়, তো মা বাবারা তো চান যে তাদের সন্তানকে সেই প্রবলেম থেকে বার করে নিয়ে আসতে। তো এই যে ধরুন আমার, আপনার বা বাদবাকি আমরা যারা রয়েছে, যাদের থ্যাঙ্কফুলি এই সমস্যার মধ্যে পড়তে হয়নি, সেই অপারেশন করার পর ঠোঁটটা কি নর্মাল হয়ে যায়, মানে সময়ের সঙ্গে সঙ্গে ঠোঁটটা নর্মাল হয়ে যায়। আর ওই যে বললাম, মাকে যে কাউন্সেলিং করলাম যে কি প্রবলেম তোমার, এই প্রবলেমের জন্য আমরা কি কি অপারেশন করতে পারি বা কি করতে পারি, এবং এই যে অপারেশনের পরে কিছু অনেক সময় কমপ্লিকেশনও থাকে, অনেক সময় ঠোঁটের অপারেশন হচ্ছে, এখানে একটা নচ তৈরি হয়েছে, ঠিক আছে, একটা ছোট নচ, সেগুলো কিছু রিভিশন অপারেশন লাগে, আর যেটা ওগুলো পার্ট অফ ট্রিটমেন্ট। আরেকটা এটা হয়, এদের ক্ষেত্রে নাকটাও কিন্তু ডিফর্মড হয়, মানে যাদের ঠোঁট কাটা থাকে না, তাদের নাকটাও কিন্তু নর্মালি আমাদের মতো সেফ থাকে না, তাদের একটা স্টেজের পর অনেক সময় রাইনোপ্লাস্টি লাগে,
সেটা আইদার প্রাইমারি যখন ঠোঁট অপারেশন করছি তখন আমি করতে পারি রাইনোপ্লাস্টি, বা তাদের পরেও একটা অপারেশন লাগে, ধরুন ওই 15-16 বছর বয়সে একটা রাইনোপ্লাস্টি অপারেশন আমরা করতে পারি, তখন ঠিক হয়ে যায়। ডেফিনেটলি। হ্যাঁ, নাকটাও নিয়ে নর্মাল অনেকটা ঠিক হয়ে যায়, কারণ এদের এই ন্যাজাল কার্টিলেজগুলো অনেকটা ডিফর্ম থাকে, কারণ ঠোঁটের সঙ্গে তো, কারণ এগুলো যখন আমাদের বডিতে তৈরি হয় না, যখন ডেভেলপমেন্টাল, যখন মায়ের পেটে থাকে, জঠরে যখন থাকে বাচ্চা, তখন এইগুলো একসঙ্গেই তৈরি হয়। তো যখন এইটা খারাপ হচ্ছে এর সঙ্গে কিন্তু এগুলো রিলেটেড। তো আরেকটা হয় অপারেশন হচ্ছে ওদের 18 থেকে 19 বছর বয়সে, ওদের ক্ষেত্রে ম্যাক্সিলারি রিট্রুশন হয়, মানে মুখের এই পোর্শনটা, এটাকে বলে ম্যাক্সিলা, এটাকে বলে ম্যান্ডিবল, চোয়াল। তো ম্যাক্সিলাটা ছোট হয়, তো সেটারও অপারেশন করে, অর্থোগন্যাথিক সার্জারি করে। তো অপারেশন অনেক কিছুই করা যায়, কিন্তু সব পেশেন্ট অত অবধি যায়ও না। পেশেন্ট বেশিরভাগ আমাদের যা ইন্ডিয়া তো একটা ডেভেলপিং কান্ট্রি, ওদের ইচ্ছা থাকে মেনলি যে বাবা বাচ্চাটা যাতে দেখতে সুন্দর, এখানে কোনো না থাকে। কাটার দাগ ইউজুয়ালি বড় হয়ে গেলে, যখন বাচ্চার মুখটাও তো বড় হচ্ছে, তো প্রায় নর্মাল বোঝাও যায় না, খুব হালকা দাগ থাকে। তো ঠোঁটটা জুড়ে গেল আর বাচ্চার কথা বলতে সমস্যা হচ্ছে না, তালুও জুড়ে গেল, নাকটাও তো হয়ে গেল, এই রাইনোপ্লাস্টি অবধি মানুষ সীমাবদ্ধ থাকে। এবার অনেক ক্ষেত্রে অনেকে আরও যদি কিছু ফেসিয়াল প্রোফাইল চেঞ্জ করতে চায়, তারা বলে যে না, ওদের ক্ষেত্রে এই যে বললাম এইখানটার পোর্শনটা তো আন্ডার ডেভেলপড হয়েছে, হাইপোপ্লাসিয়া, ম্যাক্সিলারি হাইপোপ্লাসিয়া, কিন্তু ম্যান্ডিবেলটা নর্মাল। তাদের ক্ষেত্রে অর্থোগন্যাথিক সার্জারি করতে হয় 18-19 বছর বয়সে, যখন তার স্কেলিটাল ম্যাচুরিটি হয়ে যায়, মানে বডি যখন স্কেলিটানগুলো একদম ম্যাচিওর হয়ে যায়, তখন আমরা করি অর্থোগন্যাথিক সার্জারি। সেটা 18-19 বছর বয়সে যদি পেশেন্ট আসে এবং পেশেন্ট চায়, আমরা খুঁচিয়ে বলি না যে করতেই হবে, ওরা যদি চায়, ও যদি মন হয়, কারণ এগুলো সবই কিন্তু তখন অ্যাস্থেটিক পারপাসে হচ্ছে, এগুলো কিন্তু কিছু ফাংশনাল কিছু নেই। প্লাস্টিক সার্জারি দুটো জিনিস, একটা হচ্ছে ফাংশনাল, যেটা আমার না করলেই নয়, এটা হচ্ছে অ্যাস্থেটিক, ওর মনে হচ্ছে আরেকটু মুখটা সুন্দর করবো, আরেকটুই করবো, সেটা ও যদি করতে চায় আমরা করতে পারি। বাট অ্যাস্থেটিকে আপনাকে স্পিচ হওয়ার আগে, মানে বাচ্চা কথা শেখার আগে, কথা বলার আগে আপনাকে আলুর অপারেশন করতেই হবে। ইটস এন কি বলবেন না, যদি না করেন এটা একটা মিস্টেক বাচ্চার জন্য। তার মা বাবা যদি এটাকে ডিলে করে, তার মানে সে এটাকে একটা ভুল করেছে, সত্যি কথা বলছি, ভুল করেছে, কারণ তার জন্য একটা বাচ্চা নর্মাল কথা বলতে পারছে না, তার একটা সোশ্যাল মা বাবা তখন রেসপন্সিবল হয়ে যায়, তার একটা সোশ্যাল একটা বাজে একটা ইমপ্যাক্ট পড়ছে। সে যখন বন্ধুদের সাথে কথা বলছে, তাকে নিয়ে সবাই খিল্লি করছে, মজা ওড়াচ্ছে, সোশ্যাল বিহেভিয়ারেন্সে প্রবলেম হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয় তো এই অপারেশনগুলো মেনলি 5 থেকে 6 মাস বয়সে ক্লেফট লিপ আর ক্লেফট প্যালেট হচ্ছে 15 থেকে 18 মাস কথা শেখার আগে, স্পিচের আগে করতেই হবে। অর্থাৎ এই ছোট ছোট সচেতনতাগুলো প্রত্যেকটা বাবা মায়ের মধ্যে ছড়িয়ে পড়াটা ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট। সবকটাই কিন্তু চিকিৎসা এই সরকারি হসপিটালগুলোতে, যেখানে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট আছে, যে আমাদের আরজিকর হোক, আমাদের এসএসকেএম হোক, বা আমাদের মেডিকেল কলেজ হোক, নীলরতন সরকার হোক, সব জায়গাতেই ফ্রি অফ কস্টে অ্যাভেলেবল। ফ্রি অফ আরবিএসকে এর আন্ডারে রাষ্ট্রীয় বাল সুরক্ষা যোজনা বা যাই বলুন, কার্যক্রম, মানে সব জায়গাতে এগুলো ফ্রি অফ কস্টে অ্যাভেলেবল। তো মা বাবারা এখানে এসে এগুলো, মানে এরকম নয় যে বাচ্চার এরকম জন্ম হয়েছে মানে সব শেষ বা কিছু করা যাবে না, এটা ভুল, এটা ভুল, এটা ডেফিনেটলি একদম ট্রিটমেন্ট আছে। এবং সেটাই বলছিলাম যে দেখুন, কোনো বাচ্চার ক্ষেত্রে বা কোনো মানুষের ক্ষেত্রে তার মা বাবা সারা জীবন তো স্থায়ী নয়, কিন্তু সেই বাচ্চাটার মানে মা বাবা যদি এই সচেতনতা বোধটুকু না দেখান, তাহলে তো বাচ্চাটার জীবনটা একটা হ্যাম্পার্ড হচ্ছে, তাকে সারা জীবন, কারণ তার কাছে একটা সুযোগ রয়েছে যে তার এই যে ত্রুটিটা রয়েছে, ঠোঁটটা বা মাড়ি বা তালুটা কাটাটা, সেটা ঠিক হয়ে যাবে এবং সে ভালোভাবে কথা বলবে। কিন্তু সেটা যদি না হয়, যদি মা বাবা তাকে নিয়ে না যায়, তার যে ভোগান্তি সেটা তো আর বলার কথা না। এবার একটুখানি আর একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। ধরুন যেটা খুব কমন একটা বিষয় হয়, রাস্তায় বেরোলো, কারোর একটা অ্যাক্সিডেন্ট হলো এবং সেই অ্যাক্সিডেন্টে তার হয়তো আঙুলটা কেটে গেল, তার হয়তো হাতটা কেটে গেল বা পাটা কেটে গেল, এবং বেশিরভাগ সময়ই এখন তো আমরাও দেখি যে সেই হাত, পা বা কাটা অঙ্গটা আপনারা খুব সুন্দরভাবে আপনারা জোড়া লাগিয়ে দেন। তো এবং কিন্তু আবার অনেক সময় এটাও দেখা যায় যে এই যে কাটা যে অঙ্গটা, সেই অঙ্গটাকে ঠিকভাবে হয়তো আনা হলো না, হয়তো টাইমের মধ্যেই আনলো, কিন্তু ঠিকভাবে আনা হলো না, যার ফলে সেই রাস্তা দিয়ে আনার সময় এই যে ঠিকভাবে আনা হলো না, সেটা এনেও কোনো আপনারা কাজে লাগাতে পারলেন না, বা হয়তো ঠিকভাবে আনা হলো কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আনা হলো না। জনসাধারণের মধ্যে এখনো এই বিষয়টা নিয়ে একটা তারা অনেকেই জানেন না। তো এই বিষয়টা একটু জানতে চাইবো যে যদি কারোর কেউ এরকম সিচুয়েশন নিজের ক্ষেত্রে হলে, তখন তো নিজের মাথা ঠিক থাকে না, আমি যখন কাউকে হেল্প করতে যাচ্ছি, আমি কি কি জিনিস মাথায় রাখবো, বা গোল্ডেন আওয়ার বা গোল্ডেন রুল এই অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে, যেটা আমি যখন পেশেন্টকে হসপিটালে নিয়ে যাচ্ছি, কি কি মাথায় রাখতে হয়? বেশ,
আমাদের যখন কোথাও কোনো একটা অঙ্গ কেটে যায় সেটার উপর যেটা আমরা করি সেটা হচ্ছে রিপ্ল্যান্টেশন সার্জারি করি। রিপ্ল্যান্টেশন মানে কাটা অঙ্গ পুনঃস্থাপন। এবার এই ক্ষেত্রে প্রথমত পেশেন্টকে বলে রাখা উচিত এর কিছু ক্রাইটেরিয়া আছে, মানে সবারই যে করা যাবে তা নয়, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সবার করা যায় না, একদমই না। কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে যে সাপোজ ধরুন আঙ্গুলের ক্ষেত্রে যত ডিস্টালি কাটবে, মানে যত দূরে দিয়ে কাটবে, সাপোজ এইটা দিয়ে আমার আঙ্গুল হয়, এর এখানে জয়েন্ট আছে, এই দিকে যতটা কাটবে, এই যে ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট বলে ডিআইপি, এর এখানে কাটলে সেটা জোড়ালে তার রেজাল্ট কিন্তু ভালো। কিন্তু যদি তার কাটাটা এইখানে হয়, তার কিন্তু রেজাল্ট হয়তো আঙুলটা জুড়ে যাবে, কিন্তু তার অ্যাজ এ হোল রেজাল্ট কিন্তু খুব যে লং টার্মে যদি দেখেন ভালো হবে তা নয়। কারণ এইখানে কিন্তু অনেকগুলো টেন্ডেন্স আছে, অনেকগুলো জোন আছে, এটা কিন্তু তার ইটসেলফ একটা হাতের আগের মতো তার ফাংশন কখনো ফিরবে, কিন্তু এইখানে জুড়লে তার ফিরবে। এটা একটা ব্যাপার। আর এটা হচ্ছে ক্লিন কাট কাটা, মানে একদম ক্লিন কাট কেটে গেছে, সেক্ষেত্রে আমার জুড়লে তার রেজাল্টও খুব ভালো হবে এবং সেটা জুড়তে হবে একদম। সাপোজ কারো করাতে কেটে গেছে, আবার কারো মেশিনে হাত থেতলে গেছে, দুটো কিন্তু ডিফারেন্ট। হাত থেতলে যাওয়ারটা আলাদা, ক্লিন কাট, দুটোই হাত কেটে বাদ হয়ে গেছে। আচ্ছা, এটা একটা গেল। আর যে থাম, কারো যদি বুড়ো আঙুল কাটা যায়, তার বুড়ো আঙুলটা আমাকে জোড়ার চেষ্টা করতেই হবে, সেটা যেভাবেই কাটা হোক, থেতলে যাক, ক্লিন কাট হোক, চেষ্টা করতে হবে। কারণ বুড়ো আঙুল যদি আগের মতো কখনো কাজ নাও করে, এটা একটা স্টেবল সাপোর্ট থাকবে টু মেক আ ফাংশন অপোজিশন। মানে আমাদের হাতের অনেকগুলো ফাংশন হয়, প্রিসিশন, গ্রিপ, অপোজিশন। তো এই যে গ্রিপের জন্য আমাদের যখন এই মানে অপোজিশন, মানে এই আঙ্গুলের সঙ্গে এই আঙ্গুলে যে আমি আটকাচ্ছি, এটা আমাদের পেন ধরার জন্য লাগে, ঠিক আছে, পাল্প টু পাল্প পিঞ্চ বা অন্য কিছু। এবার যদি এই আঙ্গুলটা আমার কেটে পড়ে যায়, তাহলে কি আমি এটা করতে পারবো না। যদি সাপোজ এটা আমি লাগিয়েও দিই, এটা হয়তো আগের মতো এরকম কাজ করছে না, কিন্তু শক্ত স্টেবল আছে, তাও তো আমি এটাকে এর কাছে নিয়ে আসতে পারবো। এটা হয়তো এরকম আটকে আছে, এটাকে তো কাছে নিয়ে এসে আমি কিছুটা কাজ করতে পারবো। এই যদি কারোর এইটাকে আপনারা প্রতিস্থাপন করেন, তখন কি সেটাকে আগের মতো আমি মুভ করতে পারবো? মুভ করতে বলছি, সেটা ডিপেন্ড করছে মানে কতটা ভালো সে পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি করেছে, কতটা ভালো তার পোস্ট অপারেটিভ আউটকাম, কতটা ভালো হয়েছে, এগুলো সবকটাই ডিপেন্ড করছে। পোস্ট অপারেটিভ সে কতটা ভালো ফিজিও করেছে, তার কোনো ইনফেকশন হয়েছিল কিনা, বা তার কাটাটা কেমন ছিল। কিন্তু যদি সেটা নাও করতে পারে, স্টিল একটা হাতে কিছু ধরতে গেল, এটা হোল্ড করতে গেল, এটা কোনো গ্লাস ধরতে গেল, বা কিছুটা পাওয়ার গ্রিপ করতে গেল, তো হাতের যে ফাংশন, এই থাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা থাম যদি কারো কাটে, তার ক্ষেত্রে আমরা কিন্তু রিপ্লান্টেশন করতে চাই। এটা হাতের ক্ষেত্রে আমি ওভারঅল বলছি। আরেকটা হচ্ছে মাল্টিপল ফিঙ্গার, ধরুন এই ফিঙ্গার 3-4টে ফিঙ্গার কেটে গেছে, তখন আমরা কিন্তু চেষ্টা করবো অ্যাটলিস্ট থাম বা এটাকে করতে বা এটাকে করতে, যাতে এটা কিছু ধরতে পারে। হাতের কোনো একটা হাতটা একটা মিনিংফুল হ্যান্ড হয়, হাতের কাজ কিছু তো ধরাটা কাজ করা। তার আমি হাত যদি এই আঙুলটাই না থাকে, তাহলে এই আঙুল দিয়ে কতটা আর কি করতে পারবে? এই আঙুলটা খুবই থাম ইম্পর্টেন্ট। তো এইটা, কারণ আমার যদি এই আঙুলটা না থাকে, আমি তো ন্যূনতম এই যে গ্লাসটা পারবেন না, আমি যে এই কাপটা, তখন হয়তো আমার হাতটা পুরোটা ঠিক রয়েছে, কিন্তু আমার তো মূল জায়গাটা নেই, আপনার স্ট্রেংথ কমে যাবে, একদম গ্রিপ স্ট্রেংথ কমে যাবে, অনেকটাই কমে যাবে। তো সেক্ষেত্রে যদি কারোর এরকমটা হয়, সে মানে পাড়া প্রতিবেশী বা যারা নিয়ে আসছে, ঠিক আছে, কতক্ষণের মধ্যে সেই গোল্ডেন আওয়ার যেটা বলছেন আপনি, সেটা হচ্ছে যদি আঙ্গুলের ক্ষেত্রে হয় না, এটা ইউজুয়ালি বলি আমরা 6 থেকে 9 ঘন্টা। অনেক ক্ষেত্রে দেখা গেছে 12 ঘন্টা অবধি করা যায়, প্রোভাইডেড পেশেন্ট এটাকে ঠিক মতো করে ট্রান্সপোর্ট করে নিয়ে এসছে, ঠিক মতো করে আমাদের কাছে নিয়ে এসছে। ট্রান্সপোর্টটা কি, মানে যে আপনার জিনিসটা কেটে গেল, আপনাকে জিনিসটা প্রথমত বাড়িতে যদি স্যালাইন থাকে ভালো, নাহলে যদি পরিষ্কার জল থাকে, একটা গজ থাকে, গজের মধ্যে স্যালাইন জল দিয়ে বা গজে দিয়ে পরিষ্কার করে জিনিসটাকে ভালো করে র্যাপ করতে হবে। এটা ভাবে আপনি বাড়িতে সবসময় আপনার স্যালাইন নাও থাকতে পারে, জল থাকলো, পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে একটা কাপড়ের মধ্যে বা একটা গজের মধ্যে, গজ না থাকে আমি কাপড় পরিষ্কার গামছা কেটে তার মধ্যে জিনিসটাকে র্যাপ করলেন, দিয়ে একটা পলিথিন পাউচের মধ্যে ঢাললেন, মানে ওই গামছা দিয়ে র্যাপ করা অবস্থায় ঢোকালেন। এবার ওই পলিথিনটা যার মধ্যে কাটা অঙ্গটা আছে, ওইটা আরেকটা পলিথিনের প্যাকেটের মধ্যে ঢোকালেন, ডাবল লেয়ার করে, যার মধ্যে বরফ আর জল আছে, স্লারি আইস আছে, একদম বরফ জল। তাতে কি হবে, আপনার ওই কাটা পার্টটা ডিরেক্টলি বরফের কন্ট্যাক্টে থাকবে না। ডিরেক্টলি বরফের কন্ট্যাক্টে থাকলে ওর মধ্যে ফ্রস্ট বাইট ইনজুরি হবে এবং ওটা ওর ভেসেলগুলো ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো ডিরেক্ট বরফের কন্ট্যাক্টে না, অনেকে কি করে ভুল করে ওর সঙ্গে বরফ পেঁচিয়ে নিয়ে আসে না, একটা পলিথিনের মধ্যে বরফ আর জল নেবেন, তার মধ্যে আরেকটা পলিথিনে যে ঢোকানো অঙ্গটা, যেটা একটা গামছা, সেটা ওর মধ্যে বেঁধে নিচ্ছেন, যাতে ওই বরফটা বা ঠান্ডা জলটা ভেতরে ওই অঙ্গটার সাথে ডিরেক্ট কন্টাক্ট না হয় এবং ফ্রস্ট বাইট না হয়, মাথায় রাখতে হবে, ফ্রস্ট বাইট না হয়। তো ডিরেক্টলি যাতে না থাকে, এবং ওই যে পলিথিনটা ঢোকানো, ওটা একটা বাক্সে করে আপনি হসপিটালে নিয়ে এলেন। এটা হচ্ছে প্রপার নিয়ম। এতে আপনি
অপটিমাইজ করছেন পেশেন্টের কোল্ড ইসচেমিয়া টাইম, আর যেটা বলছেন ওই যে 8 থেকে 9 ঘন্টা বা 6 ঘন্টা এটা বলছেন, ওটা হচ্ছে ওয়ার্ম ইসচেমিয়া টাইম। এইটা ডিপেন্ড করছে ওয়ার্ম ইসচেমিয়া টাইম, ঠিক আছে? এটা একটা আমাদের টার্ম আছে। তো এইটাকেই বলে গোল্ডেন আওয়ার, যেটা আপনি বলছেন মোটামুটি আমরা বলি ওই 6 থেকে 9 ঘন্টা বা ম্যাক্স টু ম্যাক্স আঙ্গুলের ক্ষেত্রে 12 ঘন্টা। কিন্তু এইটাই যদি কারো হাত এখান থেকে কেটে যায়, মাঝখান থেকে হাত কেটে গেল, এটাই পা কেটে গেল, এটাই কিন্তু কমে যায় প্রায় 4 ঘন্টায় 5 ঘন্টায়। কেন? কারণ হাতে বা পায়ের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এখানে মাসেল অনেক বেশি থাকে, মাংসপেশি। এখানে কিন্তু মাংসপেশি কম। এই জায়গাটা কিন্তু দেখতে তো ছোট, এখানে টেন্ডন আছে, আর এখানে কিন্তু মাংসপেশি আছে। তো মাংসপেশির যেটা হয়, মাসেল খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়, নষ্ট হয়ে যায়। যে আপনার হাত কেটে গেল, সাপোজ আমার হাতটা এখান থেকে কেটে গেল, তাহলে এই একটা অংশ এতটা আমি হাতে করে নিয়ে আসছি, তো এখানে এতটা মাংস লেগে আছে, এই মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছবে, এর ড্যামেজ খুব তাড়াতাড়ি হয়, মায়োনেক্রোসিস খুব তাড়াতাড়ি হয়। তো আমি যখন এইটাকে জোড়া দিয়ে আটকে দিলাম, সাপোজ এখানে শিরা আটকে দিলাম, রক্ত চলাচল করলাম, একটা আমাদের ডাক্তারি ভাষায় একটা জিনিস, এটা হচ্ছে রিপারফিউশন ইনজুরি। মানে প্রথমে পারফিউশন ছিল না, রক্ত চলাচল ছিল না, যে আমি রক্ত চলাচল পুনর্স্থাপন করলাম, ওই মাইক্রো সার্জারি করে আমি দুটো রক্ত নালীকে জুড়লাম, তারপরে রিপারফিউশন ইনজুরি হয়। রিপারফিউশন ইনজুরিতে কিন্তু কিছু টক্সিক মেটাবলাইট, যে বললাম না মাসেলটা পচছিল, সাপোজ একটা জিনিসের পচন অলরেডি ধরেছে, তার মধ্যে কিছু পচনের জন্য কিছু টক্সিক মেটাবলাইট ওখানে জমে আছে, বা যেই আমি ওখানে রক্ত চলাচল আবার আমার কাছে নিয়ে এলো, আমি জুড়ে দিলাম রক্ত চলাচল, তাহলে যেটুকু পচছিল বা যেটুকু অল্প হলেও পচেছে, সেটার থেকে টক্সিক যে মেটাবলাইটগুলো ছিল রক্তে ঢুকে যাবে, এবং রক্তে ঢুকে আলটিমেটলি আমার ব্লাডের থেকে আমার সারা শরীরে ছড়িয়ে যাবে। তাতে একটা হবে রিপারফিউশন ইনজুরি। এই রিপারফিউশন ইনজুরি কিন্তু খুব বাজে, এতে পেশেন্টের আরও ক্ষতি হয়। মানে আপনি ওর হাত জোড়ার চেষ্টা করলেন, কিন্তু রিপারফিউশনের জন্য ওর আরো বডিতে একটা সেপ্টিসেমিয়া স্টেটে চলে যাবে, পেশেন্ট ডেথও হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে কোথায় কেটেছে, কিভাবে কেটেছে, সেটা কি আপনার ক্লিন কাট, শার্প কাট, নাকি একটা কোনো ক্রাস্ট ইনজুরি, সেগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে? কিন্তু ওই যে করতেই কখন হবে, থাম, যদি কারো বুড়ো আঙ্গুল কাটে অবশ্যই, যদি অনেকগুলো আঙ্গুল কাটে অবশ্যই, চাইল্ড বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করতে হবে, কারণ বাচ্চাদের একটা পুরো ভবিষ্যৎ পড়ে আছে না, তার ক্ষেত্রে একটা পুরো ভবিষ্যৎ। আর বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে রেজাল্টও কিন্তু ভালো হয়, মানে অ্যাডাল্টের থেকে। হ্যাঁ, এটা কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে হাত ছোট, তার তাহলে মানে শিরাগুলো খুব ছোট, দেখা যাচ্ছে লং টার্মে বাচ্চাদের ক্ষেত্রে রেজাল্টটা ভালো হয়। আর কখন করা যাবে না, ওই যে বললাম, একটা হচ্ছে যদি খুব প্রক্সিমালি কাটে, মানে উপর দিকে কাটছে, যে মাসেল প্রয়োজন, পুরো হাত কেটে নিয়ে এসছে, সেটা জুড়ে কিন্তু খুব রেজাল্ট ভালো হয় না। এবং দেখা গেছে খুব অনেক সারা পৃথিবীতে আপনি দেখলেন, হয়তো দেখবেন 3টে বা 4টে হয়তো কেস সাকসেসফুল হয়েছে, বাকিগুলো হয়নি। মানে পুরো হাত এখান থেকে হাত কেটে হাতে এসছে, মানে সেটাকে ঠিকভাবে নিয়ে এলেও সেটা মানে অপারেট করলেও সেটা, এটা কি পায়ের ক্ষেত্রেও তাই। অনেক সময় ট্রেনে এখান থেকে পা কেটে পুরো পাটা নিয়ে এলো, কিন্তু খুব ভালো হয় না। যত লম্বা জিনিসটা হবে না, আপনি তো শুধু জোড়া লাগানোটা ইম্পর্টেন্ট নয়, আপনাকে একটা ফাংশনাল হ্যান্ড দিতে হবে, যেটা দিয়ে কাজ করতে হবে। আপনি এটাকে আটকে দিলেন, কিন্তু এখানে যে শিরা নার্ভ সবই তো কেটে গেল, এটা তো বেঁচে থাকলো, কিন্তু সেটা কোনো নাড়তে না পারে, কাজ না করতে পারে, সেটা কি ওর কোনো কাজে লাগবে? সেক্ষেত্রে কি তখন আপনারা কি তখন আমরা বলি যে এটাকে না বসিয়ে অ্যাম্পুটেশন, তখন অ্যাম্পুটেশনটাই বলি, মানে ওটাকে কেটে যে পার্টটুকু আছে ওটাকে রিভিশন অ্যাম্পুটেশন করি, মানে যে পার্টটুকু এখানে বেরিয়ে আছে সেটাকে রিভাইজ করে অ্যাম্পুট করে এই জায়গাটাকে বন্ধ করে দিই, দিয়ে তারপর কি ওখানটায় কৃত্রিম হাত বা কৃত্রিম পা, হ্যাঁ সেটা সব ঘাটা শুকিয়ে গেলে একটা স্টেজের পরে তখন কৃত্রিম পেশেন্ট চাইলে কৃত্রিম হাত দিয়ে কি হাতটাকে মুভ করা যায়? হ্যাঁ করা যায়। এখন টেকনোলজি অনেক অ্যাডভান্স, এখন এআই মডিউলেটর, হ্যাঁ পায়ের ক্ষেত্রেও আছে, এখন এআই মডিউলেটর হয়েছে। আমাদের অনেকগুলো সেমিনার বা কনফারেন্স আমরা দেখেছি, অনেক এরকম হাত এসছে, কৃত্রিম হাত, যেখানে আপনার মাইন্ডের সাথে কানেকশন মানে করে আপনার স্পাইনাল কর্ডে একটা হয়তো চিপ, মানে চিপ ঠিক না বলবো, একটা হয়তো কোনো একটা কিছু কানেকশন দেবে সেটা বা এর সাথে। তো আপনি হয়তো চাইছেন যে আপনি হাতটা ফ্লেক্স করবেন, আপনি হয়তো মাইন্ডে এটা চাইছেন, তো আপনি যখন হাতটা ফ্লেক্স করবেন, আপনার এইখানে যে মাসেল বা এখানে অবধি সঞ্চালনটা এলো, মানে স্নায়ু থেকে এলো নার্ভের থ্রু, তো আপনার এটাও কিন্তু ফ্লেক্স হবে। অনেক কস্টলি, বাট এরকম জিনিস চলে এসেছে, আমি চাইলে হাতটাকে মুভ করতে। পায়ের ক্ষেত্রেও কি তাই, যে পাটা, এবং ধরুন আরো একটা বিষয়, যে ধরুন যার পা এইভাবে একটা কৃত্রিম পা বসানো হয়েছে, হাঁটাটা কি সে নরমাল হাঁটতে পারে? হ্যাঁ অনেকটাই নরমাল, আপনি যাকে বাইরে থেকে দেখে বুঝতেও পারবেন না, পা এই যে আমি যেভাবে বা আপনি যেভাবে আমরা মুভ করে বসেছি, কাস্টমাইজড এত সুন্দর এসছে, আপনি তার পায়ের মানে কালার অফ দি, ইভেন এখন এই যে প্রস্থেসিস বলে, এটাকে বেসিক্যালি আমাদের ভাষায় বলি প্রস্থেসিস, অ্যাম্পুটেশন প্রসেস। এবার কার হয়তো হাত কেটে গেছে, এখান থেকে হাত কেটে গেছে, তার হয়তো সেটা জোড়া যায়নি, তার নকল এইটুকু নখ বা আঙুলও পাওয়া যায়, সেটা তো আঙুলের উপর পড়ে নিল, আপনি তার হাত থেকে দূর থেকে বুঝতে পারেন এটা নকল এইটুকু লাগানো আছে,
আচ্ছা এইটুকু নকল লাগানো আছে, মানে এটা একটা প্রসেস। এইটুকু নকল, এটা নখ হয়তো এখান থেকে এইটুকু কেটে গেছে, বা এটা গোটা আঙ্গুলি তার নেই, হয়তো এতটুকু স্টাম্প আছে, এটা নেই, তো এই পোর্শনটাও কিন্তু নকল পাওয়া যায়, তার বডির সঙ্গে কালার ম্যাচ করে কাস্টমাইজড হয়ে বানানো যায়। আচ্ছা, আর অর্থাৎ পা চিকিৎসা ব্যবস্থা কোথায় পা গিয়ে হাত তো এরকম পৌঁছেছে। আছেই, মানে আপনি হাত বললাম, যেটা বললাম যে আপনি চাইছেন সেটা এরকম ভাঁজ হবে বা কাজ করবে, প্লাস এমনি তো আছেই, মানে এগুলোর সব কিছু ওই যতটা আপনি প্রাইস বাড়াবেন তত ভালো অ্যাডভান্সের দিকে পাবেন। এবার একটা সাধারণ গরিব মানুষ, তার জন্য একটা একটা প্রোফাইল, একটা প্রসেস পাওয়া যায় হাত বা পায়ের ক্ষেত্রে, তারও অনেক সময় পা কাটে বাদ যায়, তখনও তাকে এইসব পা পড়ে ঘুরতে, কিন্তু হাঁটা চলাটা সে করতে পারবে, খুব ভালোই করতে পারবে, হাঁটা চলা বেসিক কাজকর্ম সে আর করতে যে করে পারবে। এরকম পিডিটির ক্ষেত্রে বা ট্রিটমেন্টের ক্ষেত্রে এরকম কোনো পেশেন্ট হয়েছে সে তিনি এখন কেমন আছেন? ভালো আছে, দেখা করতে আসেন, আর যে করে ফলো আপে আসেন, মাঝে মাঝে দেখা করতে আসেন, হয়েছে। আমাদের ক্ষেত্রে তো অ্যাম্পুটেশন জিনিসটা তো প্রায়ই হয়, মানে কেটে গেছে হয়তো কারো পা, অনেক সময় ডায়াবেটিসের জন্য আমরা অ্যাম্পুটেশন ইটসেলফ করি, মানে কারো হয়তো সুগারের জন্য পা পৌঁছে গেছে এতটা অবধি, তখন তো পা কেটে বাদ দিতে হয়। তো আমাদের ক্ষেত্রে প্লাস্টিক সার্জন বা অর্থোপেডিক সার্জনরা তো অ্যাম্পুটেশন পার্টটা করে, তো প্রসেস এখন গভর্নমেন্টের আন্ডারেই আমাদের এনআরএস থেকেই আছে, মানে ওখানে ওদের বেসিক্যালি সেন্টারটা আছে এনআরএসে, তো ওখানে আমরা পেশেন্টদেরকে পাঠিয়ে দিই, তো ওখান থেকে ভায়া ওরা গভর্নমেন্ট স্কিমে কিন্তু ওখান থেকে প্রাইভেটে, মানে এতে মানে ওটা মানে ফ্রি অফ কস্টেই পায়, পেশেন্টরা পায়। শুরুতেই বলেছিলাম যে আজকের আলোচনাটা কিন্তু একদম একটা বেশ অন্য রকমের হতে চলেছে, কারণ প্লাস্টিক সার্জারি এমন একটা সার্জারি যেটা কিন্তু প্লাস্টিক দিয়ে হয় না, কিন্তু তারপরেও প্লাস্টিক থাকে, এবং এই যে বাচ্চাদের ট্রিটমেন্ট বা এই অঙ্গ প্রতিস্থাপন, যেটা হয়তো আমরা অনেকেই জানতাম না, কিন্তু এই মুহূর্তে এই ভিডিও বা এই পডকাস্ট যারা দেখছেন তারা কিন্তু সেই যে অ্যাওয়ারনেসটা সেটা সম্পর্কে কিন্তু অবগত হবেন। এবং প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি আরও একটা বিষয়ে, যেটা একটু মহিলাদের তরফেই আপনার কাছে জানতে চাইবো, যে ধরুন স্তনের আকৃতি নিয়ে অনেক মহিলাই কার্যত হীনমন্যতায় ভোগেন, এবং কারোর স্তনের আকৃতি স্বাভাবিকভাবে যেরকম থাকে তার থেকে হয়তো আকারে ছোট, বা কারোর হয়তো আকারে বড়, দুটো ক্ষেত্রেই তারা বড্ড বিড়ম্বনায় পড়েন, কারণ তারা চান যে একদম নর্মাল একটা যে শেপ, নর্মাল যে আকৃতি, সেটা তারা পেতে চান। সেই ক্ষেত্রে যে সেই ট্রিটমেন্টটা সম্পর্কে একটু জানতে চাইব। স্তনের ক্ষেত্রে যেটা মহিলারা প্রথমত ভোগেন বা যেটা পার্টটা আছে, একটা তো স্তনের প্রবলেম হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার স্তনের ক্ষেত্রে একটা হচ্ছে অ্যাস্থেটিক পার্ট, যেটা আপনি বলছেন একটা অ্যাস্থেটিক পার্ট, আর একটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ পার্ট, মানে যাদের হয়তো ব্রেস্ট ক্যান্সার হয়, ক্যান্সারের জন্য হয়তো স্তন কেটে বাদ গেল, তারপরে আমাদের কাছে এলো প্লাস্টিক সার্জনের কাছে স্তন পুনর্গঠন করার জন্য, ঠিক আছে, সেটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ পার্ট, মানে তার ক্যান্সারের বা কোনো কারণে তার স্তন কেটে বাদ গেছে। আরেকটা হচ্ছে এটা আপনি বলছেন যে অ্যাস্থেটিক পার্ট, মানে কারো হয়তো স্তন দু রকম প্রবলেম হয় মেয়েদের, ইজিলি বেসিক্যালি 3 রকম হয়। একটা হচ্ছে বয়সজনিত কারণে না আমাদের স্তনের যেটা ইলাস্টিসিটি সেটা অনেকটা কমে যায়, তো কি হয় পেশেন্টদের ইউজুয়ালি ব্রেস্টটা টোটিক হয়ে যায়, মানে ব্রেস্টটা ঝুলে যায়, ওদের ক্ষেত্রে মেন কমপ্লেন থাকে যে আমার ব্রেস্টটা আগে একটা ইউথফুল অ্যাপিয়ারেন্স ছিল, সেটা এখন আর প্রজেকশনটা অতটা ভালো নেই, এখন আমার ব্রেস্টটা অনেকটা টোটিক হয়ে গেছে। টোটিক মানে বেসিক্যালি বলতে গেলে নিপিল অ্যারিওলজি কমপ্লেক্স, মানে স্তনের যে নিপিল আছে সেইটা স্তনের সাথে যেটা ইনফ্রা ম্যামারি ক্রিজ, মানে আমাদের যে স্তনের নিচে যেটা থাকে ইনফ্রা ম্যামারি একটা ফোল্ড, সেই ফোল্ডের থেকে নিচের দিকে নামছে, তো এটা টোসিস বলে, তো এটা একটা প্রবলেম থাকে। আর অনেকে থাকে ইয়ং যারা থাকে বা একটু যাদের বয়স হওয়ার জন্য অনেকে স্তনের সাইজ ছোটো নিয়ে অনেকে কমপ্লেন থাকে, হীনমন্যতায় ভোগে যে আমার সাইজটা হয়তো আমি একটু বাড়াতে পারতাম। সেই ক্ষেত্রে যাদের ক্ষেত্রে স্তনের সাইজ বাড়ানোর প্রশ্ন আসছে, সেই ক্ষেত্রে এখন যেটা পসিবল আছে সেটা হচ্ছে আমরা অনেক রকম ইমপ্ল্যান্ট ইউজ করি, সিলিকন ইমপ্ল্যান্ট, ঠিক আছে, ওয়াটার পিল, আপনার স্ট্রাকচার স্যালাইন ইমপ্ল্যান্ট বা সিলিকন ইমপ্ল্যান্ট, তো এগুলো বেসিক্যালি সিলিকনের যে ইমপ্ল্যান্টগুলো হয় এগুলো আমরা এখানে বুকের নিচে বা গলার এই আপনার হচ্ছে ক্ল্যাভিকেলের নিচে কেটে বা বুকে এখানে কেটে ওটা এখানে সাবপেক্টোরাল, মানে আমাদের যে মাসেল আছে পেক্টোরালিস মেজর, তার নিচে আমরা ওটা ইমপ্ল্যান্টটাকে প্লেস করি, এবং সেই ইমপ্ল্যান্টটাকে রিফিল করলে আপনার হচ্ছে স্তনের একটা যে সাইজটা সেটা আগের থেকে দেখতে অনেক বড় হয়ে আসবে। তার একটা কিন্তু ওটা কৃত্রিম, তারও অনেক রকম প্রবলেম আছে, মানে যে ইমপ্ল্যান্টের তারও ইটসেলফ প্রবলেম হয়, অনেক সময় ইমপ্ল্যান্টের ক্যাপসুল যেটা থাকে সেখানে একটা ক্যাপসুলার কন্ট্রাকচার হয়, অনেক সময় বাস্ট করে ইমপ্ল্যান্ট, অনেক কিছু প্রবলেম হতে পারে, কিন্তু সেটা একটা অগমেন্টেশন, এটাকে বলে ব্রেস্ট অগমেন্টেশন। আরেকটা এটা বললাম যে টোসিস, মানে ব্রেস্টটা ঠিক আছে কিন্তু ব্রেস্টটা ঝুলে গেছে, তো ব্রেস্টটাকে উপরের দিকে তোলার জন্য তার যে অপারেশনটা তার নাম হচ্ছে ম্যাস্টোপেক্সি। ম্যাস্টো মানে হচ্ছে ব্রেস্টের যা কিছু টার্ম এই সমস্ত বললাম ল্যাটিন থেকে এসছে। ম্যাস্টোপেক্সি মানে হচ্ছে ব্রেস্ট যেটা ঝুলে গেছে তাকে একটা নর্মাল শেপ বা ইউথফুল অ্যাপিয়ারেন্সে নিয়ে আসা, সেটার জন্য কিছু অপারেশনস আছে। আরেকটা হচ্ছে রিডাকশন ম্যামোপ্লাস্টি, রিডাকশন মানে কমানো,
আর ম্যামো মানেও কিন্তু ব্রেস্ট, ম্যামোপ্লাস্টি মানে এটা কিছু প্লাস্টিক সার্জারি করে ব্রেস্টের সাইজটা কমানো। অনেক পেশেন্টদেরই আছে, বেসিক্যালি ইয়ং যারা হয় না, অনেকের ভার্জিনিক একটা হাইপারপ্লাসিয়া হয়, মানে ব্রেস্টটা যখন ওই পিউবার্টাল স্টেজে থাকে অনেক বড় হয়ে যায় হরমোনাল কারণে। আবার অনেকের ওই প্রেগনেন্সির পরেও ব্রেস্ট অনেক বড় হয়। যাদের ব্রেস্ট বড় হয় ওদের কিন্তু অ্যাস্থেটিক প্রবলেম বেশি হওয়ার থেকেও ফাংশনাল প্রবলেম বেশি হয়। মানে অনেক সময় ওরা ব্রেস্টটা যেহেতু বড়, ওটাকে তুলা রাখার জন্য বা কোনো টাইট প্রেশিয়ার পড়তে হয়, বা ব্রেস্টটা বড়োর জন্য কাঁধে ওদের শোল্ডার পেন হয়, ব্যথা হয়, শীত দাঁড়ায় ব্যথা হয়, ঠিক আছে। বাট ওই যে ব্রাই স্ট্র্যাপের জন্য এখানে দাগ হয়ে যায়, প্লাস ওদের মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দৌড়ঝাঁপ করতে। একটা তো সোশ্যাল একটা তো প্রবলেম আছেই, একটা ওদের একটা নিজেদের একটা মানে লস অফ সেলফ কনফিডেন্স একটা থাকে, একটা সাইকোলজিক্যাল ইস্যু থাকে, অনেকে হয়তো হাসি মজাক ওড়ায়। তো সেক্ষেত্রে ওরা চায় যে আমার ব্রেস্টের সাইজটা আমরা একটুখানি এতে ছোটো করতে পারি। তো তার অপশন আছে রিডাকশন ম্যামোপ্লাস্টি, মানে যেগুলো আপনার জাইগান্টোম্যাস্টিয়া হচ্ছে, সাইজ অনেক বড়, জাইগ্যান্টিক সাইজ, বড় সাইজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা দুদিকের ব্রেস্ট একসাথেই করি, অপারেশন করে সাইজটা আমাদের আর দিকে এরকম হয়, রীতিমতো হয়। তো আমরা এই রিডাকশন ম্যামোপ্লাস্টি পার্টটুকু করি। আর যেটা হচ্ছে যে আপনি এটা বলছেন ওই অগমেন্টেশন, এটা ম্যামোপ্লাস্টি অগমেন্টেশন মানে সাইজটাকে বাড়ানো, একটা রিডাকশন একটা অগমেন্টেশন। তো অগমেন্টেশন ম্যামোপ্লাস্টির জন্য ইউজুয়ালি আপনার ওই সিলিকন ইমপ্ল্যান্টগুলো লাগে, যেটা ব্রেস্ট ইমপ্ল্যান্ট বলে আর কি, সিলিকন ইমপ্ল্যান্ট। সেগুলো ইউজুয়ালি ওগুলো আমাদের বেসিক্যালি গভর্নমেন্ট সেটআপে তো সাপ্লাই থাকে না, ওগুলো আমাদেরকে আইডিয়ালি অনেক সময় প্রকিওর করতে হয়, গভর্নমেন্টের থ্রু অনেক সময় আনাতে হয়, বা অনেক সময় আপনার হচ্ছে যে পেশেন্ট পার্টি ইটসেলফ অনেক সময় কিনতে চায়, তখন কিনে নিতে হয়। মানে গভর্নমেন্ট সেটআপে যদি বলেন আপনি, রিডাকশন ম্যামোপ্লাস্টি বেশি হয় রেদার দেন অগমেন্টেশন, কারণ অগমেন্টেশন ওই সিলিকন ইমপ্ল্যান্টটা বেশ কস্টলি, কিন্তু রিডাকশন জিনিসটা কাটতে যেটা আমরা অপারেশন করি সেইটাতে কিন্তু কোনো তো ইমপ্ল্যান্ট কিছু লাগছে না, কিন্তু কিনতে হচ্ছে না, সেজন্য ওইটা বেশি হয়। কিন্তু প্রাইভেট সেটআপে এটা বেশি হয়, যে অনেকেই চায় যে ব্রেস্টের সাইজ আমি আরও আমার ইচ্ছা মতো আমি করবো আর এগুলো আছে মোটামুটি। অর্থাৎ মানে পসিবল, সবকিছুই পসিবল, কারণ এখন এই মুহূর্তে চিকিৎসা ব্যবস্থা যে জায়গায় এসে পৌঁছেছে, যাতে করে চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্রে অসম্ভব বলে মনে হয় না খুব একটা কিছু আছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো বাধ্যবাধকতা আপনাদের থাকবেই, চিকিৎসকদের তো থাকবেই, কারণ এবং কিছু ক্ষেত্রে সেই বাধ্যবাধকতাকে ওভারকাম করা চাইলেও পসিবল হয় না। এবং সত্যি অনেক কিছু জানলাম, এবং আমার বরাবরেরই একটা জিনিস জানার খুব ইচ্ছে ছিল, আবারও বলবো যে প্লাস্টিক সার্জারি কেন, প্লাস্টিক দিয়ে এই নামটা কেন, এবং তার থেকেও বড় কথা অনেক মা বাবা তাদের এই সন্তানের এই যে ঠোঁট কাটা বা তালু কাটার বিষয়টা নিয়ে তারা খুব একটা অবগত নন, এবং এই যে লেট হয়ে গেলে বাচ্চাটার জীবনটা একটা হ্যাম্পার হয়, বা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে যে গোল্ডেন আওয়ারটার কথা আপনি বললেন, সেই যে সময়সীমাটা মেনটেন যদি আমরা করতে পারি, আমাদের হাতে তো সবটা নেই, কিন্তু কোথাও গিয়ে নিজেদের কাছে একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে আমরা অন্তত চেষ্টা করেছিলাম, বা আপনারাও চেষ্টা করেছিলেন, আপনাদের কাছেও সেই জায়গাটা থাকবে। বা এই বার্ন ইনজুরি, বা এই যে মহিলারা বা অনেক মহিলাই নিজের স্তনের আকার নিয়ে হীনমন্যতায় ভোগেন, হীনমন্যতায় ভোগার বিষয়টা নয়, কারণ আপনি একটু খোঁজ নিন যে কোথায় গেলে, এবং সত্যি কথা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে অনেকেই আজ তো মনে করেন হাসপাতালে কোনো ট্রিটমেন্ট হয় না, হাসপাতাল ভালো জায়গা নয়, কিন্তু হাসপাতালগুলোতে যে রকমভাবে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, সত্যি সব কিছুই সেখানে হয়ে যায়। এবং সব থেকে বড় কথা, সেটা যে কারোর ক্ষেত্রেই হোক না কেন, এই যে বেশিরভাগ ট্রিটমেন্টই তো ফ্রি অফ কস্ট। কারণ অনেক, যদি আমি এই ক্লেফট লিফটের কথাটা বলি, তখন অনেক মা বাবার ক্ষেত্রেই নার্সিংহোমে গিয়ে ট্রিটমেন্ট করানোর সম্ভবপর হয় না, তাদের জন্য আপনারা রয়েছেন, সবার জন্য আপনারা রয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই এপিসোড আমি আশা করব, এবং আশা করব নয় শুধু, আমি নিঃসন্দেহে এটুকু মানে আপনাদের কাছে এই জায়গাটার একটা দাবি রাখবো যে আপনারাও নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছেন, এবং যদি আরও কোনো যে জিনিস জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, আপনারা কি জানতে চান, আপনাদের কোয়ারিজ আমরা পৌঁছে দেব ডাক্তারবাবুদের কাছে, এবং তাদের উত্তর অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে আমার। আজকের মতন এই পর্যন্তই, এবং আপনাকেও অনেক ধন্যবাদ, এত বিজি শিডিউলের মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। চোখ থাক আর প্লাস নিউজে, আর প্লাস নিউজ ডিজিটালে, এবং অবশ্যই হ্যালো ডক্টরে খুব শীঘ্রই পরের পর্ব নিয়ে ফিরে আসছি। আজকের মতন এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।